আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা তোমাদের সবার? প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। সবাইকে আমাদের একাডেমিকের রসায়ন ক্লাসে অনেক স্বাগতম। আমরা আজকে আমাদের রসায়নের যে অধ্যায়টা নিয়ে পড়াশোনা করব সেটা হচ্ছে একটা অবহেলিত চ্যাপ্টার বলতে পারো, এবং তোমরা শুরুতেই আসলে এই চ্যাপ্টারটাকে একটু হলেও স্কিপ করার চিন্তাভাবনাতেই থাকো, বাট অবশ্যই এই চ্যাপ্টারটা গুরুত্বপূর্ণ এবং এখান থেকে আসা কোয়েশ্চেনের পরিমাণটা দেখলেই তুমি বুঝতে পারবে এর গুরুত্বটা কতটা বেশি। সো আমরা কথা বলতে চলেছি আমাদের রসায়নের একেবারে প্রথম অধ্যায়, যেটা হচ্ছে রসায়নের ধারণা, যেখানে আসলেই মানে টু মাচ থিওরি, হ্যাঁ, এবং যে থিওরিগুলো হচ্ছে যে সত্য কথা রিডিং দিলেই হয়ে যায়, বাট একটু বুঝে বুঝে পড়লে না তুমি আসলে জিনিসটাকে রিলেট করতে পারো খুব ভালো মতন। এবং তুমি যদি আসলে একটা আগে ধারণা পেয়ে যাও যে তোমাকে আসলে কতদূর থেকে কতদূর পর্যন্ত পড়তে হবে, এক্স্যাক্টলি কতদূর থেকে কতদূর পর্যন্ত, কোন রেঞ্জ থেকে কোন রেঞ্জ পর্যন্ত পড়তে হবে, এবং কোন রেঞ্জ থেকে কোন রেঞ্জ মানে কোন অংশগুলো হচ্ছে যে তোমাকে একটু মনে রাখতে হবে, কোশ্চেনগুলো আসে কোথা থেকে, একটু যদি ধারণা পেয়ে যাও জিনিসটা খুবই সহজ হয়ে যাবে এবং আশা করি তুমি খুব ভালো মতন কমপ্লিট করতে পারবা। সো যাই হোক, চলো আমরা আর কথা না বাড়িয়ে আমরা ক্লাসটা শুরু করি, এবং আশা করি তোমাদের পুরো পুরো ক্লাসটা আমরা ইনশাল্লাহ খুব ভালো মতন বুঝিয়ে কমপ্লিট করে ফেলতে পারবো, এবং আমরা প্রচুর পরিমাণে কোয়েশ্চেন প্র্যাকটিস করবো এগুলা থেকে। তোমাদের আসা কোয়েশ্চেনগুলাই যেন তোমাদের ক্লাসের পড়ার সাথে সাথে তোমরা যে নোট ডাউনটা কমপ্লিট করো সেখান থেকে তোমার সম্পূর্ণটা আসলে কভার হয়ে যায়। সো তোমার সাথে পুরো ক্লাস জুড়ে আমি থাকবো, আশিকুল ইসলাম খান ভাই, পড়াশোনা করতেছি ঢাকা ইউনিভার্সিটিতে। চলো তাহলে শুরু করা যাক। সো চ্যাপ্টারের নামটাই যেহেতু রসায়নের ধারণা, তাই এখানে রসায়নের একেবারে খুব বেসিক কথাবার্তা, বাংলা আলাপ আলোচনা, কিভাবে আসলো, কোনটা আসা উচিত, কোনটা আসা উচিত হয় নাই, এটার ইতিহাস কেমন ছিল, এই টু জেড কথাবার্তা বেশি থাকবে, এটা তুমিও বুঝতে পারছো। চলো তাহলে শুরু করি। ধারণাটা আসার আগে আমাদেরকে একটু জনক সম্পর্কে জেনে নেওয়া যাক, যে কাকে আমরা কি হিসাবে আসলে অভিহিত করব। সো আমরা রসায়নের জনক হিসেবে দুইজন ব্যক্তিকে চিহ্নিত করেছি, মানে আমরা করিনি, আসলে চিহ্নিত করা হয় মেইনলি রসায়নের জনক হিসেবে। তার মধ্যে একজন হচ্ছেন জাবির ইবনে হাইয়ান। জাবির ইবনে হাইয়ান, দুইজনেরই ডেজিগনেশন কিন্তু ভিন্ন। জাবির ইবনে হাইয়ান একজন, খুবই গুরুত্বপূর্ণ, মাথায় রাখবা। আর আরেকজন হচ্ছে আমাদের অ্যান্টনি ল্যাভেসিয়ে। এখানে একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, এটা আমাদের আধুনিক রসায়নের জনক। অ্যান্টনি ল্যাভেসিয়ে যিনি, মানে ল্যাভেসিয়ে হচ্ছে আমাদের আধুনিক রসায়নের জনক। এই কথাটা কিন্তু আসলেই খুব গুরুত্বপূর্ণ। আধুনিক মানে যেটা বর্তমান রসায়নের জনককে, বর্তমান রসায়নের জনক হচ্ছে আমাদের অ্যান্টনি ল্যাভেসিয়ে। কিন্তু ওভারঅল যদি আমরা চিন্তা করি আমাদের রসায়নের জনক, শুধু যদি আমরা বলি আমাদের রসায়নের জনককে, তখন আমরা জাবির ইবনে হাইয়ানের কথা বলবো। ইনি হচ্ছে রসায়নের জনক। এই দুইটা বাংলা শব্দের ডিফারেন্স দিয়েই কিন্তু আমাদের এমসিকিউ জিনিসটা থাকে। এমসিকিউ জিনিসটা এই দুইটা বাংলা শব্দের ডিফারেন্স থেকেই থাকে। সো আমরা এই জিনিসটাকে একটু মাথায় রাখবো। এবং আধুনিক রসায়ন আসলে কখন আসলো? খ্রিস্টপূর্ব থেকে আধুনিক রসায়ন শুরু হয়েছিল। হ্যাঁ, খ্রিস্টপূর্ব 1900 অব্দ থেকে বোধহয়, মোরলেস। আমার সালটা গুরুত্বপূর্ণ না, আমার মনেও আসছে না, তুমি একটু কাইন্ডলি চেক দিয়ে নিও, তোমার বইয়ের মধ্যে আর কি লিখে থাকবে এরকম। তো ওই আধুনিক রসায়ন তখনই আসছিল, তখন হচ্ছে যে ওই যুগটার মধ্যে বেশ কিছু সংকর ধাতুর ব্যবহার আসলে খুব খুব ভালো মতন বেড়ে গেছিল। কিসের ব্যবহারের কথা বললাম আমরা? সংকর ধাতু। সংকর ধাতুর সংকর ধাতুর ব্যবহার, সংকর ধাতুর ব্যবহার বেড়ে গেছিল। কিসের? সংকর ধাতু। সংকর ধাতুর ব্যবহার বেশ ভালো মতন বেড়ে গেছিল। এখন সংকর ধাতুর মধ্যে তুমি কিছু ধাতু সম্পর্কে অবশ্যই জানো, দুইটার নাম খুব ভালো মতন শুনে থাকবা। একটা হচ্ছে ব্রোঞ্জ, ব্রোঞ্জ, আর একটা হচ্ছে ব্রাশ। সো ব্রোঞ্জ মানে হচ্ছে আসলে কি? কাঁসা, কাঁসা। আর ব্রাশ মানে হচ্ছে আমাদের পিতল। আমরা বোধহয় দুইটাকেই জানি বা বুঝি। সো ব্রোঞ্জ আর ব্রাশের স্পেসিফিক কাহিনী যদি আমি একটু তোমাকে বলি, সো ব্রোঞ্জটা আসলে প্রথম আবিষ্কৃত হওয়া একটা জিনিস, এবং তুমি মাথায় রাখবা যে এটা মনে রাখার সহজতম উপায় হচ্ছে, ইংরেজি দিয়ে মনে রাখার দরকার নেই, তুমি বাংলাটা জানো তো, কাঁসা একটা, পিতল একটা। আমরা কি ব্রাশের কি কোনো থাকে, মানে অলিম্পিকে কোনটা পাওয়া যায় বলো তো? ব্রোঞ্জ পাওয়া যায়। ব্রাশ পাওয়া যায় কি? না, কাউকে শুনবা না যে তুমি ব্রাশ পাইছে। ব্রোঞ্জ মেডেল পাওয়া যায় আসলে, এমন। তো ব্রোঞ্জ হচ্ছে মানে হচ্ছে কাঁসা, বাংলাটা মাথায় রাখবা। তো কাঁসার ভিতরে যেটা থাকবে সেটা হচ্ছে এই যে কপার থাকবে দুই জায়গাতেই, বুঝছো? কপারের সাথে যেখানে টিন, এস স্ট্যান্ড ফর এস, দেখো, হেয়ার ইজ অলসো এস, হেয়ার ইজ অলসো এস। কপার আর টিন যেখানে থাকবে সেটা হচ্ছে আমাদের ব্রোঞ্জ। আর ব্রাশ যেটা মানে পিতল, পিতলের ভিতরে থাকবে কপার এবং জিঙ্ক। কি থাকবে বলো? কপার এবং জিঙ্ক। কপার প্লাস হচ্ছে জিঙ্ক, জিঙ্ক, এমন, বুঝছো? ওকে, তো এই যে এটার অনুপাতটা থাকে, অনুপাতটাও দেখে রাখো, ইম্পর্টেন্ট, যেহেতু কখনো যদি চলে আসে। আর এটা হচ্ছে 10%। এই অনুপাতে হচ্ছে যে মেইনলি আমাদের কোনটা থাকে, এই যে ব্রোঞ্জ থাকে। ওকে,
সো এই হচ্ছে আমাদের তখন যখন হচ্ছে যে আধুনিক রসায়ন বিজ্ঞানের সূচনা হয়েছিল তখন কিন্তু আসলে এই যে এই সংকর ধাতুর ব্যবহার অনেক বেশি পরিমাণে বেড়ে গেছিল। এটা সম্পর্কিত কথাবার্তা একেবারে বেসিক ইনফরমেশন তুমি ওখানে একেবারেই শুরুর অংশের মধ্যে কিছুটা পাবা। ঠিক আছে, চলো আমরা রসায়ন সম্পর্কে আর একটু মানে ধারণা সম্পর্কিত জিনিসপাতি আর একটু দেখি বা বোঝার চেষ্টা করি। ধরো পদার্থ জিনিসটা কি, আমরা যদি একটু কথাবার্তা বলি। পদার্থ, মনে করে নাও তুমি আজকে সকালে উঠেছো ঘুম থেকে, আজকে সকালে ঘুম থেকে ওঠার পরে তো অনেক পিপাসা পাইছে, তো তুমি পানি নিলা, পানি, বাট তুমি দেখতেছো বাসায় একটা ফোঁটা পানি নাই। তখন তোমার হুট করে মনে পড়তেছে যে তুমি ফ্রিজের ডিপের মধ্যে একটা বোতল রাখছিলা। সো ওই বোতলটা আসলে কি হয়ে আছে, বরফ। ফ্রিজের যেহেতু ডিপের মধ্যে রাখছিলা, একদিন পার হয়ে গেছে রাখতে, এমন। এখন এটাকে তুমি তখন হচ্ছে যে বরফ তো আর তুমি খেতে পারবে না ডিরেক্ট, তাই না? তোমাকে তো পানি খাইতে হবে। তো তুমি কি করলা, বুদ্ধিমানের ঢেকি তুমি দ্রুত যে এটা যে কাজ করছো চুলার উপরে উঠাই দিছো, এটা একটা বলে বা পাতিলে নিয়ে চুলার উপরে উঠাই দিছো বরফ খণ্ডটাকে। এখন বরফ খণ্ডটাকে দিয়ে তুমি ওয়াশরুমে ব্যস্ত হয়েছো, একটু ব্যস্ত হওয়ার পরে এসে দেখতেছো যাই হায় পানি শেষ, শুকায় টুকায় সব গেছে গা। কি হয়ে গেছে বলো তো? বাষ্প। এটা বাষ্প কি? এটা শুধু বাষ্প না, এটা হচ্ছে জলীয় বাষ্প। ধরো এই যে তিনটা ফিজিক্যাল কন্ডিশনেরই কথা আমরা বললাম, এই তিনটা ফিজিক্যাল কন্ডিশনই কি আমাদের একটা জিনিসকে রিলেট করে না? ওরে বাবা, এত মোটা কেন? এই তিনটা ফিজিক্যাল কন্ডিশনই কি ভাই আমাদের একটা জিনিসকে রিলেট করে না? এবং কোন জিনিসটাকে রিলেট করে ভাই বলো তো? এরা কি এই যে এই শুধুমাত্র এই এক এবং একমাত্র এই জিনিসটাকে রিলেট করে না? H2O, H2O না? হ্যাঁ, H2O। এটাকে আমরা বলতে পারি বরফ যেটা সেটা হচ্ছে আমাদের H2O, এটা হচ্ছে আমাদের সলিড। পানি যেটা সেটা হচ্ছে আমাদের H2O, এটা হচ্ছে ভাই আমাদের লিকুইড। জলীয় বাষ্প সেটাও হচ্ছে আমাদের H2O, বাট সেটা হচ্ছে আমাদের গ্যাস বলতে পারো ডিরেক্ট, অথবা বলতে পারো তুমি ভ্যাপ, যাই হোক, হোয়াট এভার। সো এই যে পদার্থ হচ্ছে কিন্তু তিনটাই মেইনলি আমাদের পদার্থ। আমরা পদার্থ কাকে বলবো? পদার্থ বলবো হচ্ছে দুইটা কন্ডিশন ফিল আপ করলেই তাকে আমরা পদার্থ বলতে পারি। একটা পদার্থ আমাদের দুইটা কন্ডিশন মেইনলি ফিল আপ করে। এক, যার ভর আছে, এবং যা জায়গা দখল করে। আরেকটা কন্ডিশন হিসেবে আমরা কি বলতে পারি? যা জায়গা দখল করে, জায়গা দখল, যার ভর আছে এবং যা জায়গা দখল করে, সেটাকে আমরা কি বলবো বলো তো ভাই? পদার্থ বলবো। পদার্থ বলবো না? তো এই যে এই তিনটেই হচ্ছে পদার্থ, এবং তিনটেই হচ্ছে তার তিনটা ডিফারেন্ট অবস্থা, এবং এই তিনটা অবস্থাকে আমরা বলতেছি তাদের আসলে কি অবস্থা ভাইয়া? ভৌত অবস্থা। এই তিনটা অবস্থায় আসলে কি তার? ভৌত অবস্থা। ভৌত অবস্থা। এবং এই ভৌত অবস্থাটা এখানে যে পরিবর্তনগুলো ঘটলো সেটা আসলে কিসের পরিবর্তন ঘটছে? তার ভৌত পরিবর্তন ঘটছে। ভৌত পরিবর্তন যখন ঘটে তখন অণু পরমাণুর স্ট্রাকচারের মধ্যে কোনো পরিবর্তন হয় না, বা স্ট্রাকচারাল বা গাঠনিক কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা কি বলবো? ভৌত অবস্থা বা ভৌত পরিবর্তনে আসলে গাঠনিক পরিবর্তন হয় না। ঠিক আছে, বন্ধনে কোনো প্রকার পরিবর্তন হয় না। এখানে মেইনলি পরিবর্তনটা হয় কিসের? এই যে ভৌত অবস্থা আছে না, এই ভৌত অবস্থা তো এখানে আমরা তিনটা অবস্থা দেখতেছি, একটা হচ্ছে কঠিন, একটা তরল, আর একটা হচ্ছে কি গ্যাসীয় বা বায়বীয়। এই তিনটা অবস্থার মধ্যে এটা, এই যে ধরো পানিটা বা বরফটা, যে অণু পরমাণুগুলো দিয়ে মেইনলি গঠিত, মানে যে কণাগুলা দিয়ে গঠিত, ওই কণাগুলা যখন খুব কাছাকাছি থাকে এবং খুব শক্ত বা দৃঢ় একটা বল দ্বারা আকর্ষিত হয়ে থাকে তখন সেটা কঠিন অবস্থায় থাকে। যখন এই বলের পরিমাণটা একটু হ্রাস পায় এবং তারা একটু দূরে দূরে অবস্থান করে তখন সেটা আসলে তরলে পরিণত হয়। আর যখন এর থেকেও বেশি এই বলটা অনেক বেশি হ্রাস পায় এবং কণাগুলো অনেক বেশি দূরে দূরে অবস্থান করে তখন সেটা আসলে জলীয় বাষ্প বা গ্যাস আকারে থাকে। তাহলে মেইনলি এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে আন্তঃআণবিক আকর্ষণ বল, আর আরেকটা হচ্ছে আন্তঃকণা দূরত্ব। বুঝছো? তো আন্তঃআণবিক আকর্ষণ বল সব থেকে বেশি হচ্ছে কোথায়? কঠিনে। আন্তঃআণবিক আকর্ষণ বল সব থেকে কম কোথায়? জলীয় বাষ্পে বা গ্যাসীয় পদার্থে বা বায়বীয় অবস্থায়। আর আন্তঃআণবিক কণার দূরত্ব সব থেকে কম কোথায়? কঠিনে। আর ওই যে যেখানে আকর্ষণ বল বেশি সেখানে অবশ্যই দূরত্ব কম, আর যেখানে হচ্ছে যে আকর্ষণ বল কম সেখানে নিশ্চয়ই দূরত্ব বেশি। তাহলে আন্তঃকণা আকর্ষণ দূরত্ব আকর্ষণ দূরত্ব না, আন্তঃকণা দূরত্ব সব থেকে বেশি কোথায়? বাষ্পে। বুঝা গেছে? তাহলে আমরা হিসাবটা এরকম ভাবে বলতে পারি না যে আমাদের এই ভৌত অবস্থাতে আসলে পরিবর্তন ঘটে কোন দুইটা জিনিসের ভৌত পরিবর্তনের সময়? একটা ঘটে হচ্ছে আন্তঃকণা আকর্ষণ বল, আন্তঃকণা আকর্ষণ বল এই একটা জিনিস, আর আরেকটা হচ্ছে ভাইয়া আন্তঃকণা দূরত্ব, এই একটা জিনিস।
আর যখন কোনো কিছুর একটা রাসায়নিক পরিবর্তন ঘটে, রাসায়নিক পরিবর্তন বলতে কেমন, ধরে নাও তোমার কাছে ছিল হচ্ছে মিথেন গ্যাস, জাস্ট লেটস সাপোজ তোমার কাছে, তুমি হচ্ছে ওই যে চুলা যে ধরাইছো না, তোমার তো চুলা ধরাইতো, তো তুমি তো মানে কল কাঠি ইউজ করো নাই, তুমি তো গ্যাসের চুলা, তো গ্যাসের চুলার ভিতরে কি করছো, ধরো তোমার সিলিন্ডার গ্যাসের ভিতরে ছিল কে, মিথেন। নর্মালি মিথেন থাকে না, আমরা যে সিলিন্ডার গ্যাস ইউজ করি অথেন্টিক নিউজ হচ্ছে সেখানে বিউটেন থাকে। হ্যাঁ, বিউটেন থাকে। সো এই যে মিথেন মনে করো নাও ছিল প্রাকৃতিক গ্যাস, ওই বিউটেনের চাচাতো ভাই ধরে নাও, তো মিথেন এটা ছিল, ও কি করছে, অক্সিজেনের উপস্থিতিতে কম্বিউশন বিক্রিয়া বা দহন হয়েছে, ওই দহন বিক্রিয়া দেওয়ার পরে ও আসলে কিসে পরিণত করছে বলো তো ভাইয়া, কার্বন ডাইঅক্সাইডে পরিণত হয়েছে এবং পানিতে পরিণত হয়েছে। এটা কিন্তু তোমাকে আগে থেকে জানতে হবে যে এ বিক্রিয়া করে আসলে কি তৈরি হয়, নাহলে তো তুমি বিক্রিয়া লিখতে পারবে না। তবে একটা জিনিস মাথায় রেখো, এখানে মিথেন একটা অণু, অক্সিজেন একটা অণু, কার্বন ডাইঅক্সাইড অণু একটা অণু, পানি একটা অণু, বাট এই অণুটা গঠিত হয়েছে কি দিয়ে, পরমাণু দিয়ে নিশ্চয়ই। একটা মিথেন অণু গঠন হয়েছে একটা কার্বন চারটা হাইড্রোজেন পরমাণু দিয়ে, একটা অক্সিজেন অণু গঠন হয়েছে দুইটা অক্সিজেন পরমাণু দিয়ে, একটা কার্বন ডাইঅক্সাইড অণু গঠন হয়েছে একটা কার্বন দুইটা অক্সিজেন পরমাণু দিয়ে, একটা পানির অণু গঠন হয়েছে একটা অক্সিজেন দুইটা হাইড্রোজেন পরমাণু দিয়ে। তো এই যে আমার বাম পাশে কি কি পরমাণু আছে ভাই বলো তো, উদ্দীপক মানে উদ্দীপক না, এই যে এখানে এই বিক্রিয়ার বাম পাশে আমার কি কি পরমাণু রয়েছে, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, আর কিছু আছে? নিশ্চয়ই না। কি বললাম, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, এ কয়টাই তো, আর কিছু আছে? নিশ্চয়ই না। তো আমার ডান পাশেও এমন কোনো যৌগ তৈরি হওয়া সম্ভব না যে যৌগের মধ্যে অন্য কোনো একটা পরমাণু থাকবে। এই যে এই তিনটা পরমাণু আছে না, ওই তিনটা পরমাণু দিয়েই যে যৌগ, সেই যৌগগুলাই তৈরি হবে। এছাড়া অন্য কোনো যৌগ তৈরি হওয়াই সম্ভব না যেখানে অন্য কোনো একটা পরমাণু এসে উপস্থিত হবে। মানে এখানে ধরো আমি সোডিয়াম ক্লোরাইড দিয়ে দিলাম, কই থেকে আসলো সোডিয়াম, কই থেকে আসলো ক্লোরাইড, তৈরি হওয়া সম্ভব? জীবনেও সম্ভব না। তো এখানে দেখো, এখানেও কিন্তু ভৌত অবস্থা নিয়ে আমরা চিন্তিত না, এটাও গ্যাস, এটাও গ্যাস, এটাও গ্যাস, এটা লিকুইড অথবা গ্যাস। হ্যাঁ, এখানে আমরা যে জিনিস নিয়ে চিন্তিত, এখানে একটা কার্বন চারটা হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত থেকে মিথেন গ্যাস তৈরি করছিল, বাট সেটা পরিবর্তিত হয়ে কিসে গেছে, কার্বন ডাইঅক্সাইডের পানিতে পরিণত হয়েছে। তো মিথেন গ্যাসের গাঠনিক জিনিসটা, স্ট্রাকচারাল বিষয়টা টোটালি ডিফারেন্ট, কার্বন ডাইঅক্সাইড এটা টোটালি ডিফারেন্ট। তাহলে এখানে যে পরিবর্তনটা ঘটতেছে সেটাকে আমরা কি বলতেছি আসলে, রাসায়নিক পরিবর্তন। যখন যখন এক বা একাধিক বিক্রিয়ক অণু পরস্পর বিক্রিয়া করে সম্পূর্ণ নতুন ভিন্ন বৈশিষ্ট্যযুক্ত উৎপাদ অণু তৈরি করে, সেটাকে আমরা বলি হচ্ছে রাসায়নিক পরিবর্তন। বুঝছো? কিন্তু এইখানে দেখো তো ভাইয়া, এখানেও তো তুমি আসলে হিট দিছো, এখানেও তো তুমি হিট দিয়ে কি এখানে রাসায়নিক পরিবর্তন কোনো ঘটছে? উত্তরটা হচ্ছে না। এখানে কি ঘটছে মেইনলি, ভৌত পরিবর্তন ঘটছে। শুধু কি পরিবর্তন ঘটছে? শুধু ভৌত পরিবর্তন। তাহলে রাসায়নিক পরিবর্তনের জিনিসটাকে আমরা কি বলবো, এটা তো আমার ভৌত অবস্থা, এটা আচ্ছা আমরা এই জিনিসটাকে এরকম ভাবে উঠাই দিই, এটা আমাদের ভৌত অবস্থাটাকে আমরা এখানে ভৌত পরিবর্তনে আসলে কি ঘটে সেটার কথাটা বলি। ভৌত পরিবর্তন যখন ঘটে তখন মেইনলি আমাদের এই দুইটা জিনিসের পরিবর্তন ঘটে। কথা কি ক্লিয়ার? কোনো ভেজাল আছে? কোনো ভেজাল থাকার কথা না। আর যখন রাসায়নিক পরিবর্তন ঘটে তখন এই ঘটনাটা ঘটে, এটাকে আমরা নাম দিচ্ছি, সমস্যা নাই, এটা আগে রাসায়নিক পরিবর্তন লিখো, রাসায়নিক পরিবর্তন, এটা আগে রাসায়নিক পরিবর্তন লিখো তুমি। গুড, রাসায়নিক পরিবর্তন। ওকে, সো এটাকে এখানে আমরা মানে যে সংজ্ঞাটা সংজ্ঞায়িত করতে যাচ্ছি সেটা কি লিখবো, সেটা লিখবো হচ্ছে এক বা একাধিক বিক্রিয়ক পরমাণু বিক্রিয়া করে, বা এক বা একাধিক বিক্রিয়ক পরমাণু মিলে, হ্যাঁ এক বা একাধিক, হ্যাঁ একটা বিক্রিয়ক পরমাণু থেকে রাসায়নিক পরিবর্তন ঘটতে পারে, এক বা একাধিক বিক্রিয়ক পরমাণু মিলে হ্যাঁ সম্পূর্ণ ভিন্নধর্মী নতুন উৎপাদে, এক বা একাধিক বিক্রিয়ক পরমাণু বা অণু হোয়াটএভার যাই বল না কেন, সম্পূর্ণ ভিন্নধর্মী নতুন উৎপাদ অণুতে পরিণত হলে এখানে এটাকে হচ্ছে পরমাণুই জাস্ট বললো না, এটাকে এক বা একাধিক বিক্রিয়ক অণু মিলে সম্পূর্ণ নতুন ভিন্নধর্মী অণুতে পরিণত হলে তাকে আমরা রাসায়নিক পরিবর্তন বলি। বোঝা গেছে? এবং এই পরিবর্তনটা যেভাবে ঘটে সেটাকে বলা হয় রাসায়নিক বিক্রিয়া। কথাটা ক্লিয়ার? তাহলে এইখানে যে জিনিসটা দেখাচ্ছে, এই যে এখানে দেখো কিছু কনসেপ্ট বুঝাইতেছে যে এইখানে ঘটনাটা ঘটতেছে কেমন। হ্যাঁ, এখানে তোমার ঘটনাটা ঘটতেছে কেমন, এখানে হচ্ছে মেল্টিং আইস বুঝাইতেছে এটা। এই এখানে দেখো মেল্টিং আইস বুঝাচ্ছে। হ্যাঁ, কি বুঝাচ্ছে এখানে?
মেল্টিং আইস মানে এখানে বরফটা গলন, মেল্টিং আইস বরফ গলতেছে, বরফ গলতেছে। বরফ যদি গলতে থাকে কিসে পরিণত হয় আসলে এই মেল্টিং আইসের ভিতরে? বরফটা মনে করো গলতেছে, বরফ যদি গলে, হ্যাঁ, তাহলে এই যে ধরো বরফ অণুগুলো ছিল, তাহলে এক্স্যাক্টলি এটা আসলে কোন পরিবর্তনের ভিতরে বলবা? ভৌত পরিবর্তন না? এখানে দেখো রাস্টিং আয়রন, আয়রনের উপরে মরিচা পড়তেছে, এটা একটা রাসায়নিক পরিবর্তন। কেমনে? ফেরাম, হ্যাঁ, এ বাতাসের অক্সিজেনের উপস্থিতিতে জলীয় বাষ্প যে আছে না বাতাসের মধ্যে, এই জলীয় বাষ্পের উপস্থিতি এবং বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে Fe2O3 ইন্টু NH2O, এটা নর্মালি এন এর মানটা 3 হয়, NH2O এরকম একটা যৌগ তৈরি করে, ওটাই হচ্ছে কিন্তু মরিচার সংকেত। তুমি পরে আরো অনেক জায়গাতে পাবা, বাট এখন আপাতত যেহেতু আমি এটা লিখেই দিলাম, তাই এটাকে খুব ভালো মতন মাথার ভিতরে ঢুকায় নাও। এটা হচ্ছে তোমার কি? মরিচার সংকেত, মরিচার সংকেত, মরিচার সংকেত, বুঝছো? এখানে এন এর মানটা কত? 3, নর্মালি 3। ওকে, তো এটা একটা দেখলা। এরপরে যদি আমি তোমাকে দেখাই যে এখানে হচ্ছে বার্নিং পেপার, একটা কাগজকে আমরা পোড়াচ্ছি, কাগজের ভিতরেও সেলুলোজ আছে, সেলুলোজ মানে একটা হাইড্রোকার্বন, কার্বনের হাইড্রোজেনের জন্য যে যৌগ, ওটাকেও যদি পোড়াও মানে দহন বিক্রিয়া করো, এখানে কার্বন ডাইঅক্সাইড এবং এরকম পানি তৈরি করবে। তার মানে ঘুরে ফিরে সেম টু সেম এটা একটা কি রাসায়নিক পরিবর্তন ঘটতেছে। আবার হচ্ছে ধরো এই যে ওয়াটার, মনে করো এই যে মেল্টিং আইসটা ওয়াটার তৈরি করলো, ধরে নাও, তাহলে এটা আসলে কি পরিবর্তন? তার ভৌত পরিবর্তন। বা এটাকে তুমি হিট দিচ্ছ, এটাকে হিট দিলে সে কিসে পরিণত হবে? বাষ্পে পরিণত হবে, সেটাও তার কি পরিবর্তন? ভৌত পরিবর্তন। তাহলে আমাদের আশেপাশে যদি আমরা এখন বিভিন্ন টাইপস অফ চেঞ্জেস বা পরিবর্তনগুলো দেখি, তাহলে আমরা কি সেটা বলতে পারবো যে সেটা আসলে ভৌত পরিবর্তন নাকি রাসায়নিক পরিবর্তন? কোনটা? আবার কিছু উদাহরণ দিয়ে তোমাকে আমি একটা জিনিস দেখাই। ধরো হচ্ছে ধরো তুমি মোমবাতিতে আলো জ্বালাচ্ছ, মোমবাতি, মোমবাতি, মজা না নামটা? মোমবাতি মনে করো তোমার কাছে আছে হচ্ছে একটা মোমবাতি। অনেক শৌখিন মানুষজন কিন্তু সেন্ট সেন্ট ক্যান্ডেল ইউজ করে। হ্যাঁ, সেন্ট ক্যান্ডেলটা কি আসলে? সেন্ট ক্যান্ডেল মানে হচ্ছে ভাইয়া এটা সুগন্ধিযুক্ত আসলে মোমবাতি। ও ও সেরা, দেখছো? আমার আসলে আর্ট করা উচিত ছিল, বাট আমি ভুলবশত তোমাদের রসায়ন পড়ানো শুরু করছি। এত বাজে আঁকি কিভাবে আমি? আরে বাবা, এ কি আঁকলাম? দূর, একটা মোমবাতি আঁকতে পারতেছি না। অগ্নিশিখা, ভাই যা হয়েছে হয়েছে ভাই, আর না। যা হোক, ধরে নাও এটাই, এটাই হচ্ছে তোমার সেই মোমবাতি। তো এই মোমটা আসলে কি? মোমটা হচ্ছে ভাই একটা হাইড্রোকার্বন। এটা কি? হাইড্রোকার্বন, হাইড্রোকার্বন। এটা আমি কেন দিলাম জানো? কারণ মোমবাতির যে দহন, হ্যাঁ, মোমবাতি, তুমি যখন মোমবাতি জ্বালাও তখন ওখানে একই সাথে দুইটা পরিবর্তন ঘটে, ভৌত পরিবর্তনও ঘটে, ভৌত প্লাস রাসায়নিক পরিবর্তনও ঘটে, রাসায়নিক পরিবর্তনও ঘটে। ভৌত প্লাস রাসায়নিক পরিবর্তন একসাথে যদি একটা উদাহরণ দিতে চাও, তাহলে সেটা মোমবাতি। কেন? কারণ ভৌত পরিবর্তন ঘটতেছে মানে এই যে দেখো, তুমি আলো পাচ্ছ, আলো প্লাস তাপ শক্তি পাচ্ছ, এটা কিন্তু তুমি ওই হাইড্রোকার্বনের দহনে পাচ্ছ। কার দহনে? হাইড্রোকার্বনের দহনে। এখানে কার্বন হাইড্রোজেন যুক্ত একটা যে যৌগ আছে না, ওই হাইড্রোকার্বনের দহনের জন্য পাচ্ছ হচ্ছে এমন, ওই যে CXHY, যে কোনো একটা ধরো কার্বন হাইড্রোজেনের যে যৌগ, এটা দহনের জন্য তুমি পাচ্ছ হলো এই দুইটা যৌগ পাচ্ছ, এই দুইটা যৌগ পাচ্ছ ভাইয়া, যে কার্বন ডাইঅক্সাইড পাচ্ছ প্লাস পানি পাচ্ছ, হ্যাঁ, প্লাস মানে পানি বলতে জলীয় বাষ্প, বাষ্প পাওয়া যাচ্ছে, প্লাস হচ্ছে তাপ শক্তি প্লাস আলো শক্তি, তাপ প্লাস আলো, এই যে এই কয়েকটা শক্তিতে রূপান্তর হচ্ছে, এটা কিন্তু তার রাসায়নিক পরিবর্তন। আর ভৌত পরিবর্তনটা কি হয় বলো তো? মোমটা কি বে 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 বেশ কিছু মোম নিচে পড়ে না, নিচে পড়ে না, ওটাই হচ্ছে তার ভৌত পরিবর্তন। ওখানে তো মোমটা কঠিন অবস্থায় ছিল, সেটা তো লিকুইড আকারে কিছু নিচে পড়তেছে। এজন্য কিন্তু অনেক রিইউজেবল মোমবাতি থাকে, ওটা হচ্ছে কাঁচের ইয়ার মধ্যে আসলে করে, ওটা পরে যে দেখলে বুঝতে পারবা। তাহলে বলো মোমবাতির প্রজ্বলনটা আসলে কেমন? ভৌত পরিবর্তন কি রাসায়নিক পরিবর্তন? বুঝতে পারছি জিনিসটা? ধরতে পারছি তো? আশা করি পারছি। এখন আসো আমরা বিজ্ঞান রিলেটেড একটু আলাপ আলোচনার ভিতরে ঢুকবো, বুঝছো? কি আলাপ আলোচনা? বিজ্ঞান রিলেটেড একটু আলাপ আলোচনা, বিজ্ঞান রিলেটেড একটু আলাপ আলোচনা। এটা একটা উদাহরণ হিসাবে তুমি মনে রাখলা, ঠিক আছে? প্যারা হবে না তো আশা করি। ওকে, বিজ্ঞান রিলেটেড আলাপ আলোচনা বলতে এখানে জিনিসটা দেখানো আছে, দেখো প্রাকৃতিক বিজ্ঞানের কথা বলা হচ্ছে এখানে। প্রাকৃতিক বিজ্ঞানের এতগুলা শাখা প্রশাখা আছে, তার ভিতরে রসায়ন একটা, এবং ওই একটা সাবজেক্টকে নিয়ে আমরা একটা, ওইটার একটা হচ্ছে যে কি পড়তেছি বলতো, ওই সাবজেক্টটার উপরে ফুল একটা
ওটাকে একটা বিষয় হিসেবে পড়তেছি, ওটার 100 মার্ক থাকবে, 25 মার্ক আমাদের প্র্যাকটিক্যাল, 10 মার্ক হচ্ছে 25 মার্ক হচ্ছে আমাদের এমসিকিউ, 25 মার্ক হচ্ছে আমাদের লিখিত, সরি 50 আমাদের লিখিত, এরকম, এটা আমরা জানি। তো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে এই যে প্রাকৃতিক বিজ্ঞানের যে কথা বলা হচ্ছে এখানে, এই প্রাকৃতিক বিজ্ঞানের হিউজ হিউজ শাখা আছে। মানে আমাদের চারপাশে আশেপাশে প্রকৃতিতে যতগুলো ঘটনা ঘটে চলেছে সেগুলোকে ব্যাখ্যা করার জন্য এত এত কনসেপ্টের ভিতরে রসায়ন একটা। আর কনসেপ্টগুলো কেমন? পদার্থবিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান, মৃত্তিকা বিজ্ঞান, এটা হচ্ছে সয়েল ওয়াটার, আমাদের যে একটা ডিপার্টমেন্টও আছে এটা হচ্ছে জ্যোতির্বিজ্ঞান, মানে এটা মহাকাশ, মহাকাশ, তারপরে মহাকর্ষ, অভিকর্ষ, এগুলা নিয়ে আলাপ আলোচনা, গ্রহ নক্ষত্র, তো অনুজীব বিজ্ঞান, মাইক্রোবায়োলজি, তারপরে আমাদের প্রাণী বিজ্ঞান, ওখানে উদ্ভিদ বিজ্ঞান, প্রাণী বিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান যারা হচ্ছে গাছগাছালা, লতাপাতা, শেকড়, এদেরকে নিয়ে আলাপ আলোচনা চিন্তা ভাবনা করবে। প্রাণী বিজ্ঞান হচ্ছে যত ধরনের প্রাণীগুলো আছে তাদেরকে নিয়ে। রসায়ন, রসায়ন তাহলে কাদেরকে দিয়ে করবে? আচ্ছা, রসায়ন হচ্ছে যে তুমি একটা জিনিস অবশ্যই শিখতে পেরে গেছো যে রসায়ন ভাই আমাদের কাদেরকে নিয়ে করবে? যত সকল পরিবর্তন ঘটতেছে, এক হচ্ছে ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তন। ভৌত রাসায়নিক পরিবর্তন যাদের যাদের ক্ষেত্রে ঘটতেছে সেখানে তো অবশ্যই অবশ্যই রাসায়নিক রাসায়নিক পরিবর্তন, যেগুলাতে এই ধরনের পরিবর্তন ঘটতেছে সেখানে তো ভাইয়া রসায়ন একেবারে আবির্ভূত হবেই। হ্যাঁ সত্য, তুমি ঠিক বলছো, আবির্ভূত হবে। আর কিছু নাই? আচ্ছা, তুমি থ্রি ইডিয়টস মুভিটা দেখছো না? থ্রি ইডিয়টস মুভিটা বলে না যে एक्चुअली हम मशीनों से घिरे हुए हैं सर, पेन की निप से लेकर पैंट की जिप तक सब कुछ मशीन है सर, एक सेकंड में आउट, সরি এক সেকেন্ড মে আপ, এক সেকেন্ড মে ডাউন, এক সেকেন্ড মে আপ, এক সেকেন্ড মে ডাউন, এমন বলে না? সো এক্স্যাক্টলি জিনিসটা হচ্ছে ভাই সেম টু সেম। তুমি সকালে ঘুম থেকে ওঠার পরে রাত্রে যখন আবার পুনরায় ঘুমাতে যাও, এখানে যে ফুল একটা তোমার জীবনের লাইফ সাইকেল চলে, মানে এখানে ধরো তুমি ঘুম থেকে উঠলা, ঘুম থেকে উঠা, ঘুম উঠা, ঘুমু উঠা হয়ে গেছে। আচ্ছা, ধরে নিলাম আমি ঘুম থেকে ওঠা, ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুম থেকে উঠলা, তারপরে কি করবা? ব্রাশ করবা, ব্রাশ করবা না? হ্যাঁ, তারপরে কি করবা? আবার ফ্রেশ হবা, তুমি হাত মুখ ধুতে পারো, মানে ব্রাশ করার সাথে সাথে তো অবশ্যই হ্যান্ড ওয়াশ থেকে শুরু করে বিভিন্ন প্রসাধনী দ্রব্য ব্যবহার করে তো তুমি হচ্ছে যে ফেস ওয়াশ সব কিছুই তো কমপ্লিট করো, আশা করি তো ধাও, অ্যাটলিস্ট তো হ্যান্ড ওয়াশ ইউজ করো। ওকে, তারপরে তখন কি করলা? তুমি হচ্ছে যে পোশাক পরলা, একটা একটা কাপড় চোপড় পরলা। এখন তুমি কাপড় পরতে যেটা দেখতেছো যে আজকে হচ্ছে ভাইয়া প্রিয় মঙ্গলবার, প্রিয় মঙ্গলবারের যদি আমি কাপড় পরতে চাই তো আমার জন্য তো মঙ্গলবারের লাকি ডে হচ্ছে আসলে মঙ্গলবারে আমাকে মানে লাইট কালারের কাপড় পরতে হবে। আরে লাইট কালার, লাইট কালার মিন্স কি? মানে হালকা, যে ধরো আমি এখন একটা ভেটে হচ্ছে গ্রিন টাইপেরও জিনিসটা পড়তে পারতাম, আবার লাইট কালারটা পড়তে পারলাম, ইটস টোটালি আপ টু ইউ এবং আপ টু মি। আমি হচ্ছে যে কোনটা পরবো, মানে কোনটা আমাকে মনে হয়, মানে আমি পরে আসলে স্বাচ্ছন্দ্য বোধ করি, আমাকে দেখতে কেমন লাগছে সেটা হিসাবটা পরে। তুমি কোনটা পরে স্বাচ্ছন্দ্য বোধ করবা এটা আগে আসলে জরুরি হয়ে গেছে, এখনকার দুনিয়াতে তো আরো জরুরি হয়ে গেছে। তো তুমি চিন্তা করলা যে আমি এরপরে হচ্ছে মানে ড্রেসড আপ হইলাম, ড্রেসড আপ হইলাম, এর আগে যে ড্রেস আপ ছিলাম না এমন না, ড্রেসড আপ হইলাম। হ্যাঁ, ড্রেসড আপ তুমি হইলা, ড্রেস আপ হওয়ার সময় তুমি চিন্তা করলা যে আজকে আমি হালকা হালকা নীল, হালকা নীলের যে জামা সেটা পরবো। তো হালকা নীল যে জামাটা পরলা, এটা কি ওই জামাটা কালার করা লাগছে না, ডাই করা লাগছে না? ওই যে ওই ডাইং, ওই ডাইং এর ভিতরে আসলে কে আছে? কেমিস্ট্রি আছে, রসায়ন আছে। ওই রংটা কেন দেখা যাচ্ছে? এই যে এই কালারটাই কেন দেখতেছো তুমি? অন্য একটা ডিফারেন্ট কালারও তো দেখতে পারতা, তো সেম টু সেম ওখানেও। এরপরে এটা পড়ার পরে সুন্দর করে ফুলবাবু সেজে তুমি বাইরে আসলা, বাইরে আসা মাত্রই দেখতেছো একটা যানবাহন তোমার সামনে ভ্রুম করে গেল চলে। ও এত জোরে কেমনে চলতে পারতেছে? ওর শক্তির উৎস কি এটা? হ্যাঁ, ইঞ্জিন বা মেকানিক্যাল এনার্জি তো আছে, ওইটার শক্তির উৎস কি? ও নিশ্চয়ই ফুয়েল বার্ন করতেছে, ফুয়েল বার্ন করতেছে। ওই ফুয়েল বার্ন করার যে রাসায়নিক শক্তিটা, ওটাই তো সে মেকানিক্যাল শক্তিতে রূপান্তর করতেছে। একটা গাড়ি যে চলে গেল, ওকে, তারপরে তোমার বাস আসলো, তুমি সেই গাড়িতে চড়লা, ওখানেও ডিজেল বার্ন করতেছে, তার মানে ওখানেও কি অবশ্যই কেমিস্ট্রিটাই যুক্ত আছে। ওই যে ডিজেল বার্ন করার, এই যে বার্ন করার যে সমীকরণ, এটা তো লিখেই দিছি আমি, এরকম যুক্ত আছে অবশ্যই। ইয়েস, এটা তুমি আশা করি বুঝতে পারলা। এই ফুয়েল বার্ন করলো, ওইখানেও তুমি রসায়ন দেখতে পাইলা। এরপরে চলে আসলা হচ্ছে ভাইয়া তুমি তোমার কর্মক্ষেত্রে, স্কুল, কলেজ, ভার্সিটি, ওয়ার্ক লাইফ, জব লাইফ, হোয়াট এভার, তুমি চলে আসলা তোমার কর্মক্ষেত্রে। কর্মক্ষেত্রে এসে দেখতেছো যে খুব ভালো কথা, বেঞ্চের ভিতরে তুমি লিখতেছো, পড়তেছো, স্যার চক দিয়ে হচ্ছে যে লিখে লিখে তোমাকে পড়াচ্ছেন, এমন হতে পারে। অথবা তুমি হচ্ছে হোয়াইট বোর্ডে ক্লাস করো, হোয়াইট বোর্ডে দেখাচ্ছেন, এমন হইতে পারে। ওকে, স্মার্ট বোর্ডে ক্লাস করো, স্মার্ট বোর্ডে দেখাচ্ছেন, হোয়াট এভার, যে কোনো জায়গার ভিতরে তুমি সেটা কমপ্লিট করতেছো। দুপুরে খাওয়া দাওয়া করবা, দুপুরের খাওয়া দাওয়ার ভিতরেও তুমি দেখলা যে তুমি প্রথমে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুইলা দুপুরে খাওয়া দাওয়ার আগে। তারপরে কি বলে যে হাত ধোয়ার আগে তুমি মানে ধরো হচ্ছে যে ডিসইনফেক্টেন্ট করলা তোমার হাত টাতগুলাকে, এগুলাও করা থাকে। মানে অনেক, তুমি আসলে যতটা উন্নত জায়গার ভিতরে আসো সেটার উপর আমি ডিপেন্ড করতেছে আসলে কি জিনিসটা। তো যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া করতেছো, এখানেও খাওয়া দাওয়ার পরেও আবার হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধোয়া।
সবকিছু। তো এই সকল ওতপ্রোতভাবে আবার তুমি হচ্ছে যে মানে একটা চা কফি বা নাস্তা কিছু খাইলা, নাস্তা বিকেলের দিকে চা কফি, এই চা কফির ভিতরেও কি আছে? অবভিয়াসলি রসায়ন, কেমিস্ট্রি ঢুকে আছে। কিভাবে তুমি জিজ্ঞাসা করতে পারো, অবশ্যই রসায়ন ঢুকে আছে। তুমি যদি চিনিতে মানে চিনি পানির ভিতরে দ্রবীভূত হবে কি হবে না এটা কে বলবে তোমাকে? রসায়ন বলবে, তাই না? তুমি চিনি ছাড়া খাচ্ছ, তুমি গ্রিন টি খাচ্ছ ধরে নাও, তো তোমার ওই যে গ্রিন টির ভিতরে আসলে কোন উপাদানটা আছে যেটা তোমার জন্য আসলে উপকারী, উপকার বয়ে নিয়ে আসবে, ঘুম থেকে মানে তন্দ্রা নিবারণ করবে, এটা তোমাকে কে বলবে? অবশ্যই রসায়ন বলবে। আমি জোর করে রসায়নকে ঢুকাইতেছি এরকম না, তুমি নিজেই একটু খুঁজতে চাইলে, ওর পক্ষে থাকো বা বিপক্ষে থাকো, খুঁজতে চাইলেই দেখতে পাবা যে হ্যাঁ অবশ্যই যুক্ত আছে। আবার গাড়ি করে ব্যাক আসলা, আবার বিকালে আসলা, বিকালে আসার পরে এবার তুমি হচ্ছে যে সুন্দর মতন তুমি মনে করো তুমি অনেক শীত প্রধান এলাকায় থাকো, তুমি আবার হচ্ছে কাঠকয়লা পুড়ে চিমনির ভিতরে আগুন দিলা, ঠিক আছে? ওই যে যেরকমটা আমরা আসলে ফরেনার লাইফস্টাইলের ভিতরে দেখি, সো ওইরকম ভাবে আবার হচ্ছে যে আগুন ধরালা এখানে, ডান। এরপরে আবার আগুন পোহাটো হয়, রাতের খাবার, রাতের খাবারের পরে আবার তুমি ঘুমাতে গেলা, রাতের খাবার খাবার আবার তুমি ঘুমাইতে গেলা, তারপরে ফোন টোন টিপাইলা তো একটু, তারপরে আবার ঘুমাইতে গেলা। এই যে তোমার ফুল লাইফ স্কেল, এই লাইফস্টাইলের ভিতরে অবশ্যই আমাদের রসায়নটা খুবই ওতপ্রোতভাবে জড়িত আছে, দেখতে পাচ্ছ তুমি। মানে এমন একটা সিঙ্গেল ওয়ার্ক বা এমন একটা সিঙ্গেল ডিড নাই যেটার সাথে আসলে রসায়ন জিনিসটা সম্পৃক্ত হচ্ছে না বা আসলে কাজ করতেছে না। ধরে নাও এমন হইলো যে ওই যে ওই চঞ্চল চৌধুরীর মতন মুছতে গেলা, মনে করো তোমার আধা হচ্ছে যে তোমাকে দেখে এখন অ্যাভাটার লাগতেছে, মানে আমি হচ্ছে যে এই যে এই কালারের ড্রেস পরে আছি যেহেতু, তার মানে এটা যদি আমার এই কালারটা যদি আসলে এখান থেকে আমাদের এখানেও এতটা বেশি চলে যায় তাহলে তো আমাকে অ্যাভাটারের মতনই লাগবে দেখতে। ধরে নাও তোমাকে অ্যাভাটারের মতন লাগতেছে দেখতে, তো ওই রকম যদি হইতো তাহলে কি আসলে আমাদের ফুল লাইফস্টাইলটা বা এই জিনিসটা কি আসলে ভালো মতন চলতো? স্বাচ্ছন্দ্যে বোধ করতাম কি আমরা? নিশ্চয়ই না। সো এই সকল জিনিসপাতিতে মানে যেটা আমরা পরিধান করতেছি, আমি জাস্ট একটা সিম্পল উদাহরণ দিয়ে বুঝাইলাম, ওই পর্যন্তও আমাদের রসায়নটা আসলে খুব বেশি জরুরি লাগতেছে। যাক, আমি আর এটা খুব বেশি টানবো না, তুমি আশা করি বুঝতে পারছো আমাদের রসায়নটা, রসায়নের ধারণাটার কনসেপ্টটা কেমন। ক্লিয়ার? চলো আমরা বেশ কিছু কোশ্চেনারি সলভ করার চেষ্টা করি। তার আগে একটু বেসিক হিসাব নিকাশটা করে ফেলি একটু। সেটা হলো ধরো কেরোসিন, প্রাকৃতিক গ্যাস, মোমের দহনে কি উৎপন্ন হয়? এই যে একটা কথা বলতেছে, এখানে যে কয়টারই কথা বলা হচ্ছে, কেরোসিন, কেরোসিন, হ্যাঁ, প্রাকৃতিক গ্যাস, প্রাকৃতিক গ্যাস বা মোম, এখানে যে কয়টার কথাই বলা হচ্ছে ভাই, তিনটার কথাই বলা হচ্ছে না? এই তিনটাই হচ্ছে আসলে আমাদের হাইড্রোকার্বন। কি বলতো? এই তিনটাই হচ্ছে আমাদের হাইড্রোকার্বন। এই তিনটাই হচ্ছে আমাদের হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন মানে কি? কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগ। কার্বন ও হাইড্রোজেন, হাইড্রোজেন এর সমন্বয়ে গঠিত যৌগ, এটাই হচ্ছে আমাদের কি ভা? হাইড্রোকার্বন। বুঝছো? এই তিনটেই হচ্ছে আমাদের হাইড্রোকার্বন, কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগ। এখন কার্বন আর হাইড্রোজেনের অনুপাতটা কেমন থাকবে না থাকবে এটা টোটালি ডিপেন্ড করে, হ্যাঁ। যেমন ধরো আমি যদি বলি এই যে CXHY, এমন ধরো CH4 এটার কথা বললাম, C2H6 এটার কথা বলতেছি, C3 এটা একটা প্যাটার্নে আছে, ধরো C3H আমি 8 বললাম, তারপরে আবার আমি বলতেছি C5H10 বললাম। সো এগুলা প্রত্যেকটাই কিন্তু আলাদা। এটা যেমন মিথেন, ইথেন, প্রোপেন, তারপরে এটা কিন্তু আমাদের আবার পেন্টেন না, এটা পেন্টিন, এটা একটা অ্যালকিন লিখছি, এগুলো অ্যালকেন লিখেছি, এগুলো সবই কিন্তু আমাদের এই প্রাকৃতিক গ্যাস। প্রাকৃতিক গ্যাস ঠিক একই রকমভাবে কেরোসিন এবং মোমেরও সংকেত এরকমভাবে লেখা যায়। তো এদেরকে দহন করার মাধ্যমে আমরা আসলে কি পাই এটা তো দেখাই দিছি এতক্ষণ ধরে, এই বিক্রিয়া ইনশাল্লাহ কয়েকবার হয়েছে। এদেরকে দহনের মাধ্যমে আমরা কি পাই আসলে? CXHY যতই হোক না কেন, হ্যাঁ, এটা একটা নির্দিষ্ট মোল অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে। কত মোল অক্সিজেন এটা এখন আমি ফিক্স করে বলতেছি না, কারণ এটার একটা ফিক্সড ভ্যালু আছে। চলো ফিক্সড ভ্যালুটাই দেখিয়ে দিই। এটা আমাদের বিক্রিয়া করবে, যদি এটা এক্স আর ওয়াই হয় তাহলে এটা X+Y/4 মোল, হ্যাঁ, অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে। আপাতত এটা মনেই রাখো শুধু, কই থেকে আসলো কেমনে আসলো এগুলা নিয়ে এত চিন্তিত হওয়ার দরকার নেই। এক্স আর ওয়াই এর মানটা তুমি এটা থেকে এই সংকেত থেকে পেয়ে যাবা। এক্স আর ওয়াই এর মানটা যেমন এগুলাতে এক্স এর মান কত, এটাতে এক্স এর মান 2, ওয়াই এর মান 6 এরকম। সো এগুলাতে এক্স আর ওয়াই এর মান বসায় দিবা, তাহলে তুমি অক্সিজেন কত মোল বিক্রিয়া করবে এটা পেয়ে যাবা। এরপরে বিক্রিয়া করে কি তৈরি করবে ভাই? এক্স মোল কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে প্লাস Y/2 মোল পানি তৈরি করবে। এটা হচ্ছে এই বিক্রিয়ার ফুল সমতাকৃত অবস্থা। বুঝছো? তাহলে আমাদেরকে কোশ্চেনে কি কত মোল তৈরি করবে না করবে এটা চাই নাই, আমাদের কোশ্চেনে জাস্ট জিজ্ঞাসা করছে যে কি তৈরি করবে। কি বলছে বলো তো? যে কি উৎপন্ন হয়। তাহলে কি উৎপন্ন হয় একটা হয়তো তৈরি হয় হচ্ছে কার্বন ডাইঅক্সাইড প্লাস হচ্ছে জলীয় বাষ্প।
এই দুটো জিনিস উৎপন্ন হয়। রাইট আনসার কি ডান না আমাদের? ডান। চলো এবার এরকমই কিছু একেবারে নিত্য নৈমিত্তিক কিছু ঘটনা একটু আমরা দেখে ফেলি, তারপর আমরা বেশ কিছু কোয়েশ্চেন সলভ করব। যেমন এইখানে ধরো এই জিনিসগুলাই একটু বলে দেওয়ার চেষ্টা করা আছে। যেমন এখানে বলতেছে কাঁচা আম টক কিন্তু পাকা আম মিষ্টি, এগুলা তোমার হচ্ছে ওই এসকিউ, হ্যাঁ, এবং আমাদের খ নাম্বার যে কোয়েশ্চেন, এগুলো কোয়েশ্চেনের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, এবং এই কোয়েশ্চেনটা থেকে হিউজ সংখ্যক বার তোমার আসলে এসে আছে, এমসিকিউ আসছে। 5টা স্টার দিলাম আমি এজন্য, বুঝছো কি বলতেছে এখানে? এখানে যে ইনফরমেশনটা তোমাকে মনে রাখতে হবে, কাঁচা আমের মধ্যে আসলে বেশ কিছু জৈব অ্যাসিড থাকে, এবং ওই অ্যাসিডগুলোর নাম তোমাকে মাস্ট মনে রাখতে হবে। একটা হচ্ছে সাকসিনিক অ্যাসিড, একটা হচ্ছে ম্যালিক অ্যাসিড। নোট ডাউন করে ফেলো, লিখে ফেলো। এগুলো যা দিচ্ছি তা তুমি পিডিএফ তো পেয়ে যাবে, এটা নিয়ে সমস্যা নাই, বাট যা যা বলতেছি তা যেন তোমার অবশ্যই খাতার মধ্যে সুন্দর মতো নোট থাকে, না হলে তুমি আসলে ক্লাসটা করে কি শিখতেছো, বুঝতেছো? আচ্ছা, যাই হোক, তো কি কি অ্যাসিড থাকে বললাম? সাকসিনিক অ্যাসিড একটা, ম্যালিক অ্যাসিড একটা। এই দুটো অ্যাসিড উপস্থিত থাকার জন্য কাঁচা আম আমাদের টক স্বাদের লাগে। কিন্তু যখন এটা আসলে পাকা আমে পরিণত হয়, কাঁচা আমটা যখন পাকে, তখন এই অ্যাসিডগুলা রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে গ্লুকোজ এবং ফ্রুক্টোজে পরিণত হয়, যেটা হচ্ছে আসলে মিষ্টি, মিষ্টি স্বাদযুক্ত। তাই পাকা আম আমাকে মিষ্টি লাগে। যেমন আমি তোমাকে এইখানে এই ইনফরমেশনটুকুই জরুরি, কিন্তু বলে দিলাম কি সাকসিনিক অ্যাসিড থাকে এবং ম্যালেইক অ্যাসিড থাকে, দ্যাটস ওয়াই কাঁচা আমটা আমাদের কি থাকে, টক টেক হয়ে গেছে, যাই হোক টক। কিন্তু পাকা আম যখন মানে আমটা যখন পাকে, তখন অ্যাসিডগুলো পরিবর্তিত হয়ে কিসে পরিণত হয়? গ্লুকোজে পরিণত হয় এবং ফ্রুক্টোজে পরিণত হয়, তাই পাকা আমটা মিষ্টি। তাহলে এই ইনফরমেশনগুলো যদি তুমি ভুলো, তাহলে মনে করে নাও তোমার কপালে আমার তরফ থেকে দুঃখ আছে। কিন্তু এই যে কাঁচা আমের ভিতরে কি থাকে সাকসিনিক অ্যাসিড, আর এখানে কি থাকে, ম্যালেইক অ্যাসিড, যেটা পরিবর্তিত হয়ে কিসে পরিণত হয়, গ্লুকোজ এবং ফ্রুক্টোজে পরিণত হয়, যেটা আসলে আমাদের কি মিষ্টি স্বাদযুক্ত। পারবো? ওকে, আচ্ছা, এরপরে যখন আমাকে বলছে কেরোসিন, প্রাকৃতিক গ্যাস, মোমের দহন, এগুলাতে আসলে কি তৈরি হয়? মাত্রই বললাম কার্বন ডাইঅক্সাইড এবং জলীয় বাষ্প তৈরি হয়, তাই না? এগুলা প্রকৃতি হচ্ছে মূল উপাদান হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন মিন্স হোয়াট? কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগ। এখন ক্লাস 9-10-এ থাকতে হাইড্রোকার্বনের এতটুকু সংজ্ঞা তোমার জন্য এনাফ। হাইড্রোকার্বন কি? কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগ। হাইড্রোকার্বন হচ্ছে কার্বন আর হাইড্রোজেনের যৌগ। তাই যখন এগুলোর দহন ঘটে, তখন বাতাসের অক্সিজেনের সাথে এগুলোর বিক্রিয়া হয় এবং কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প, আলো এবং তাপশক্তি উৎপন্ন হয়। মানে এক্সট্রা হিসাবে আমরা আলো আর তাপশক্তি পেয়ে থাকি। ক্লিয়ার? তাহলে আমরা বললাম যে এটা যখন দহন হয়, তখন আমরা মেইনলি আসলে কি পেয়ে থাকি? আমরা পেয়ে থাকি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প, আলোক শক্তি এবং তাপশক্তি। এই কয়টা জিনিস আমরা পেয়ে থাকি। ডান। এরপরে এখানে একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন বলছে, এবং এটা প্রায় হচ্ছে হরমেশা আসে, এবং এটা তুমি তোমার কেমিস্ট্রির 9 নাম্বার চ্যাপ্টারেও পাবা, অম্লক্ষার সমতা একটা চ্যাপ্টার, যেটা ওখানে, যে পেটে অ্যাসিডিটির পরিমাণ বেশি হয়ে গেলে অ্যান্টাসিড জাতীয় ওষুধ খাওয়া হয়। কেন? আমাদের পাকস্থলীর ভিতরে, পাকস্থলীর ছবিটা ড্র করতে যেহেতু এখন আমার রাত দিন এক হয়ে যাবে বোধহয়। পেরেছি। আচ্ছা, যাই হোক, এই যে ধরুন এটা তোমার পাকস্থলী। এই পাকস্থলীর মধ্যে আসলে কি থাকে জানো? HCl। আমাদের এখানে আসলে হজমে সাহায্য করার জন্য HCl, এই অম্লটা আমাদের উপস্থিত থাকে, বা এই অ্যাসিডটা, অম্ল বা অ্যাসিড, এই অম্ল বা অ্যাসিডটা উপস্থিত থাকে, HCl। তো HCl এর পরিমাণটা যদি বেশি হয়ে যায়, তখনই আমাদের বুক জ্বালাও পোড়াও করে, বা আমাদের আসলে অ্যাসিডিটি প্রবলেমটা হয়। এই HCl এর পরিমাণটা যখন আমাদের বেড়ে যায়, তখন আমাদের আসলে কি হয়, বুক জ্বালাও পোড়াও, যাকে আমরা বলি বুকটা জ্বলে গেল, আমার জ্বলে যাচ্ছে, বুক জ্বলতেছে বলি না, বুক জ্বালাও পোড়াও করে আমাদের, এবং যেটাকে বলে হচ্ছে আসলে আমাদের অ্যাসিডিটি হয়, অ্যাসিডিটি হয়ে যায়। বুঝছো? এই অ্যাসিডিটি থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদেরকে কি করতে হয়? আমরা অ্যান্টাসিড জাতীয় ওষুধ খাই। অ্যান্টাসিড নাম শুনেই বুঝতে পারতেছো, অ্যান্টি অ্যাসিড, অ্যাসিডের বিপরীত। অ্যাসিডের বিপরীত মানে কি? এটা আসলে ক্ষার। এই ক্ষার জাতীয় ওষুধটা আসলে কি? অ্যালুমিনিয়াম বা ম্যাগনেসিয়ামের হাইড্রোক্সাইড। অ্যালুমিনিয়াম বা ম্যাগনেসিয়াম এর হাইড্রোক্সাইড। এটা আসলে কেমন সংকেতটা হয়? হচ্ছে AlOH3 হবে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, অথবা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডটাতে MgOH2 হবে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। বুঝা গেছে? তাহলে এখানে বলা আছে, দেখো, পাকস্থলী, এখানে বলে রাখছে তারা জিনিসটা, যে পাকস্থলীতে অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড জমা হলে পেটে অ্যাসিডিটির সমস্যা হয়। অ্যান্টাসিডে থাকে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড ও ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এই দুটি যৌগ অ্যাসিডকে প্রশমিত করে। তাহলে এটা কি বলতেছে? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এবং ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। ডান। এই হচ্ছে তোমার মোটামুটি এক্সপোজার, মোটামুটি কথাবার্তা। ক্লিয়ার? তাহলে একেবারে নিত্য নৈমিত্তিক 3টা ঘটনা আমি এখানে একেবারে দাগ দিয়ে দিছি, এগুলা মাস্ট মনে রাখবো আমরা। এগুলা আমরা এখন দেখবো যে কতবার করে কোশ্চেনে এসে আছে এবং কতবার করে তোমাদের বেলায় এসে আছে। দেখ এগুলার উত্তর করে এখন যদি এগুলাতে উত্তর করতে না পারিস, মাইরা।
আচ্ছা, কাঁচা আমে বিভিন্ন ধরনের জৈব অ্যাসিড থাকে, আম পাকে তখন এই অ্যাসিডগুলো থেকে কি সৃষ্টি হয়? ওরে কঠিন কোয়েশ্চেন, এটা কি ময়মনসিংহ বোর্ড আমাদের 24 সালে আসা একটা কোয়েশ্চেন। কি সৃষ্টি হয় বল? কাঁচা আমে কোন অ্যাসিড থাকে আগে সেটা বল। সাকসিনিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড। পাকা আমে সেটা কিসে পরিণত করে? গ্লুকোজ ফ্রুক্টোজে না? কোথায় অপশনটা? এতে। রাইট আনসারটা কি? এ। নেক্সট, আধুনিক রসায়নের জনককে? আধুনিকের জনককে আর শুধু রসায়নের জনককে? এটাও দেখো আমাদের রাজশাহী বোর্ড 24 আসা একটা কোয়েশ্চেন, মানে রিসেন্ট ইয়ারের আসা কোয়েশ্চেন। সো আধুনিক রসায়নের জনককে আমাদের, আর ওই টোটাল রসায়নের জনককে? আধুনিক রসায়নের জনক হচ্ছেন কে? অ্যান্টনি ল্যাভোসিয়ে। আর রসায়নের জনককে? জাবির ইবনে হাইয়ান। এগুলা কি এখন মনে মনে থাকতেছে না? না পারলে রে, অ্যান্টনি ল্যাভোসিয়ে আধুনিক রসায়নের জনক, অ্যান্টনি ল্যাভোসিয়ে। এরপরে, নিচের কোনটির ব্যাপন সময় বেশি? এটা হয়তোবা একটু পারবা না, হয়তোবা, বাট তারপর আমি বলে দিই, এটা আমাদের সেকেন্ড চ্যাপ্টার থেকে আসা একটা কোয়েশ্চেন, বাট যেহেতু দিছে তাহলে আমরা করে নিতে সমস্যা কি, একটু খালি শিখাই দিই। সেটা হচ্ছে, কোন একটা গ্যাসের ব্যাপন হার যদি সেটাকে আর দ্বারা বলা হয়, কোন একটা গ্যাসের ব্যাপন হার হবে হচ্ছে ওই গ্যাসের আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। ওই গ্যাসের আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। তার মানে সিম্পলি বলো তো যে গ্যাসের ভর যত বেশি হবে তার ব্যাপন হার তত কম হবে, কারণ এটা তো বর্গমূলের ব্যস্তানুপাতিক। একে তো বর্গমূল, তার উপরে আবার ব্যস্তানুপাতিক সম্পর্কে আছে, সিম্পলি ব্যস্তানুপাতিক সম্পর্কে আছে। তাহলে বলো যার ভর বেশি তার ব্যাপন হার কম, মানে তার সময় লাগবে বেশি, সিম্পলি। তাহলে ভর বেশি কার এখানকার ভিতরে? অ্যামোনিয়া, এটার ভর কত? 14 আর 3 17 গ্রাম আণবিক ভর। কার্বন ডাইঅক্সাইড 32 আর 12, তাহলে কত আমাদের? 44 গ্রাম। সালফার ডাইঅক্সাইড 32 আর 32 64। ক্লোরিন গ্যাস ভর কত বলো তো? মনে আছে? 71 গ্রাম। তাহলে বলো কোনটা? অবশ্যই ক্লোরিন। তাহলে ক্লোরিনের ব্যাপন হারের সময়টা বেশি, কারণ ওটার ভরটা হচ্ছে সব থেকে বেশি। বেশি যেহেতু, তার মানে আর এর মানটা কম। এখন ধরে নাও আমাকে যদি দুইটা গ্যাসের ব্যাপন হার R1 ইজ ইকুয়ালস টু, তাহলে তুমি কি বলতে পারো? একটা সমানুপাতিক ধ্রুবক দিলা 1/m1, আমি নিজেই পড়াবো তোমাদেরকে, এটা প্যারা নাই, প্যারা নিও না। R2 ইজ ইকুয়ালস টু কে, আর একটা সমানুপাতিক ধ্রুবক অন্য একটা গ্যাসের জন্য M2। তাহলে এই দুইটা যদি আমরা এখন মিলাই দিই, তাহলে R1/R2 ইজ ইকুয়ালস টু আমরা কি বলতে পারি? √M2/M1 বলতে পারি না? এই একটা সমীকরণ। এবং এই সমীকরণ থেকে ধরে নাও কোনো একটা গ্যাসের ব্যাপন হার অপর একটা গ্যাসের ব্যাপন হারের দ্বিগুণ বা 4 গুণ, এরকম আমি তোমাকে বললাম, তারপরে একটা গ্যাসের আমি ভর বলে দিলাম, আরেকটার ভর বের করতে হবে, পারবা না? পারা যাবে না? অবশ্যই পারা যাওয়ার কথা। ওকে, সো ডান। ওকে, এটার সঠিক উত্তরটা কি হবে? ক্লোরিন। নেক্সট, মোমে কোন উপাদান উপস্থিত? দেখছো কুমিল্লা বোর্ড 24-এর কোশ্চেন। দেখো এই একটা চ্যাপ্টার থেকে না এই কোশ্চেন হয় না, হইছে? পাও কোশ্চেন। এবং এটা যদি এই অল্প স্বল্প একটু বেসিক পড়ে থাকি, সমস্যা কি আমার? করলাম, সময় না হয় হচ্ছে একটু ইনভেস্ট 2 ঘন্টা 2.5 ঘন্টা, প্যারা হবে কি? খুব হওয়ার কথা না। তো তাহলে এখানে যদি আমাকে বলে মোমে কোন উপাদান উপস্থিত? হাইড্রোকার্বন উপস্থিত। ক্লোরিন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন। হাইড্রোকার্বন মিন্স কি রে? কার্বন আর হাইড্রোজেন, তার মানে কি হাইড্রোজেন। নেক্সট, এ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী প্রথম ব্যবহৃত ধাতু হলো? এই যে একটা খুব খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। তোমার কাছে মনে হতে পারে যে ভাইয়া আপনি তো আমাদেরকে ব্রোঞ্জ, কাঁসা ওগুলা পড়ালেন, তাহলে ব্রোঞ্জ মানে যেটা হচ্ছে কাঁসা, কাঁসার ভিতরে তো ভাইয়া পড়লাম কপার প্লাস হচ্ছে যে টিন থাকে, ওকে এগুলা ঠিক আছে। এটা কি? ব্রোঞ্জ। তাহলে এটাই কি আমাদের প্রথম ব্যবহৃত ধাতু? উত্তরটা হচ্ছে না। এখন পর্যন্ত তথ্য অনুযায়ী প্রথম ব্যবহৃত ধাতু হচ্ছে ভাইয়া সোনা। প্রথম ব্যবহৃত ধাতু, সব থেকে প্রাচীন ব্যবহৃত ধাতু কি বলবা তুমি? এটা হচ্ছে সোনা, মানে গোল্ড। এটার আমরা রসায়নে আসলে কি হিসাবে প্রকাশ করি বলো তো? অ্যারাম। তাহলে এটাকে আসলে কি দ্বারা প্রকাশ করা যায়? ইউ। ক্লিয়ার? AU। তাহলে এটা রাইট আনসারটা কি হবে? AU, অ্যারাম। দেখো তো, অ্যারাম। প্রাচীনকালে মানুষ প্রথম ব্যবহৃত ধাতু কোনটি? সেম কোয়েশ্চেন না? মানে পুরান মদ নতুন বোতলে কি হবে? এটা সোনা। নেক্সট, ব্রোঞ্জ কোন দুটি ধাতুর সংকর? ব্রোঞ্জ, নট ব্রাশ, ব্রোঞ্জ। ব্রোঞ্জ মানে কি? কাঁসা কি? কপার আর টিন। এখানে দুইটাই অপশন যেহেতু কপার আর টিন, বাট এটা হচ্ছে আসলে কপার আর টিন হইতো না, এটা আসলে কপার আর জিঙ্ক বলতো। এটা ধরে নাও কপার আর জিঙ্ক বলা ছিল। তাহলে রাইট আনসারটা কি হবে? কপার আর টিন, ডি। আলকেমি শব্দটি কোন ভাষা থেকে এসেছে? প্রাচীনকালের এই রসায়ন চর্চার ওই সময়টাকে বলা হতো আলকেমি। আমাদের শাওন ভাইয়ের গ্রুপ, তাই না? আলকেমি। তাহলে এই আলকেমির মানে হচ্ছে ওই যে রসায়ন চর্চার যে গ্রুপটা ছিল সেইটা।
এটা আসলে কোন শব্দ থেকে আসা? ওই যে ওই আমাদের অ্যারাবিক যিনি জাবির ইবনে হাইয়ান উনাদেরই ওই সময়ের এটা। তাহলে এটা আসলে কোন শব্দ? রসায়ন চর্চার সময়। ওকে, এক এক স্লাইডে দুইটা ডিফারেন্ট প্ল্যাটফর্ম, আমার আলকেমি শাওন রেজা ভাইয়ের চর্চা, মানে প্র্যাকটিস করার জন্য বেস্ট একটা অ্যাপ কাইন্ড অফ বলতে পারো। আচ্ছা, তাহলে আলকেমি ওরা অনেক মানে ফিচার সব কিছুর দিক থেকে বেশ ভালো। আচ্ছা, তো এই যে আলকেমির কথা যেটা বলছিলাম, ওটা ওটা কোন সময়ের ভাই? ওই যে জাবির ইবনে হাইয়ান, জাবির ইবনে হাইয়ান, তাহলে ওইটা আসলে কোন সময়ের? আরবি না? উনি আসলে কোন জায়গার? আরবি না অ্যারাবিক? তাহলে এটা আসলে কোন শব্দ? আরবি, আরবি। নেক্সট, কপারের সাথে কোন ধাতু মিশিয়ে ব্রোঞ্জ তৈরি করা হয়? ওই যে পুরান মদ নতুন বোতলে, কোনটা? টিন না? টিন, ব্রোঞ্জ। আর যদি ব্রাশ বলতো তাহলে জিঙ্ক বলতাম। ডান। নেক্সট, কোন ভাষার শব্দ হতে কেমিস্ট্রি শব্দটি উৎপন্ন হয়েছে? কেমিস্ট্রিটা আসলে কোন ভাষার শব্দ থেকে উৎপন্ন হয়েছে? আচ্ছা, ওই যে সেম আলকেমি থেকেই তো আসা। কোথা থেকে আসা? আল কেমি, এখান থেকে আসা হচ্ছে আমাদের কেমিস্ট্রি বর্তমানের শব্দটা। সো এই জিনিসটা তাহলে মানে আসলে আসলো কই থেকে? অ্যারাবিক থেকে না? তাহলে রাইট অ্যান্সারটা কি? আরবি। ডান। পরেরটা, কাঁচা আমে কোন অ্যাসিড বিদ্যমান? বল ভাই বল, মায়েরা দিব কিন্তু আমি ক্যামেরার ভিতরে ঢুকা মারবো যদি না পারিস তাহলে। সাকসিনিক অ্যাসিড আর হচ্ছে ম্যালেইক অ্যাসিড। দেখ তো উত্তরে কোনটা আছে রে? কখনো দুইটাই দিয়ে থাকবে ভাই, দিয়ে তখন অপশানে দিবে হচ্ছে A+B এরকম। ম্যালেইক অ্যাসিড, সাকসিনিক অ্যাসিড আর ম্যালেইক অ্যাসিড, কোনটা আছে অপশানে? ম্যালেইক, দাও ম্যালেইক। ওকে, এটা আবার সাইট্রিক, ভুল করিস না। সাইট্রিক এক জিনিস, সাকসিনিক আর এক জিনিস। ডান। ওটাই আবার কিসে পরিণত হয় আসলে? গ্লুকোজ আর ফ্রুক্টোজে পরিণত হয়, তাই পাকা আমটা মিষ্টি লাগে খাইতে। ওকে, আচ্ছা, কাঁচা আমে কোনটি থাকে? কোশ্চিন বলছে। কি কঠিন কোশ্চিন ভাই। কাঁচা আমে কোনটা থাকে ভাই? কোনটা ভাই? প্লিজ ভাই, প্লিজ হেল্প। আচ্ছা, কাঁচা আমে কোনটা থাকে? সাইট্রিক অ্যাসিড, সাকসিনিক অ্যাসিড, ম্যালিক, টার্টারিক অ্যাসিড, কোনটা ভাই? আমি পাই না। সাকসিনিক। ওকে, পাকস্থলীতে কোনটা জমা হলে পেটের অ্যাসিডিটির সমস্যা হয়? কোনটা? HCl। পাকস্থলীর ভিতরে এই যে পাকস্থলী, আমি একটু আগে আঁকতে পারছি তো, তাই বুঝতেই তো পারতেছো। হ্যাঁ, স্টিল অর্থি। ঠিক আছে, এই যে পাকস্থলীর ভিতরে কি জমা হলে ভাই বলো তো? HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড জমা হলে। হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিমাণটা বেড়ে গেলেই কি মানে অ্যাসিড যখন হচ্ছে নিঃসরণটা অনিয়ন্ত্রিত হয়ে যায়, এটা মেইনলি আসলে আমাদের ইররেগুলার ফুড হ্যাবিটসের জন্য হয়। তারপরে হচ্ছে যে অতিরিক্ত অয়েলি খাবার খাওয়ার জন্য হয়, ফাস্ট ফুড খাবার জন্য হয়, সিম্পলি বুঝতেছো তো? হ্যাঁ, তো এগুলোর জন্য আসলে এটা বেড়ে গেলে আমাদের কি হবে? অ্যাসিডিটি হবে। অ্যাসিডিটিটা এই কারণেই হয়, হুদা হুদা অ্যাসিডিটি হয় না। বুঝছো? অ্যাসিডিটি কি কারণে হয়? এটার পরিমাণটা বেড়ে গেলে অ্যাসিডিটি হয়। তাহলে এখানে বলতেছে অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড, রাইট অ্যান্সারটা কি? ডি। কেউ আবার সালফেরিক বলে দিস না ভাই, মান সম্মান সবই খাবি। মোমে কার্বনের সাথে কোন মৌলটা থাকে? ওই কঠিন কোশ্চেন। কি থাকে? হাইড্রোকার্বন ভাইয়া। হাইড্রোকার্বন মানে কি? কার্বন আর হাইড্রোজেন ভাইয়া। কার্বনের সাথে কোনটা থাকে ভাইয়া তাহলে? এত কঠিন কোশ্চেনের উত্তর তুমি জীবনে পারবা? পারার কথা না। হাইড্রোজেন, তাই না? ওকে, আচ্ছা, তারপরে কোন উপাদানটিতে সেলুলোজ থাকে? মানে এখানকার মধ্যে কোন উপাদানটার ভিতরে সেলুলোজ থাকবে? দেখো, গাছ, লতাপাতা, উদ্ভিদ দেহ যেটা দিয়ে তৈরি সেটা হচ্ছে আসলে সেলুলোজ। আরও অনেক ভাগ পাবা তুমি, আলফা সেলুলোজ, বিটা সেলুলোজ, অনেকগুলাই পাবা। হ্যাঁ, চাকরিক সেলুলোজ পাবা। সো এখানকার ভিতরে একমাত্র এটার সাথে সম্পর্কিত কোনটা? বাঁশ। বাঁশ, তাই না? ব্যাম্বো, বাঁশ। তাহলে রাইট অ্যান্সারটা কিন্তু বাঁশ। পলিথিন না, পলিথিন হচ্ছে একটা প্যারাফিনের বা প্যারাফিন অয়েলের, বা তুমি বলতে পারো হচ্ছে আসলে হ্যাঁ ওই তো প্যারাফিন অয়েলই বলতে পারো এটাকে। প্যারাফিন অয়েলের একটা কি পলিমার। তারপরে খাবার লবণ, সোডিয়াম ক্লোরাইড, আয়নিক যৌগ। ইউরিয়া, ইউরিয়া কি একটা জৈব যৌগ। ইউরিয়া একটা জৈব যৌগ, এটার সংকেতটা হচ্ছে NH2CO, অথবা তুমি বলতে পারো H2NCONH2, একই, যে কোনোটাই হচ্ছে এর সংকেত, যে কোনোটাই হলো এর সংকেত। এটা হচ্ছে ইউরিয়ার সংকেত। রাইট অ্যান্সারটা হচ্ছে বাঁশ। উদ্ভিদ কোন প্রক্রিয়ায় গ্লুকোজ তৈরি করে? কঠিন কোশ্চেন ভাই, মানে ইম্পসিবল লেভেলের একটা কঠিন কোশ্চেন ভাই। এটা তো আমি পারি না ভাই। কেমনে? ফটোসিনথেসিস না, সালোক সংশ্লেষণ না? পড়ছো না সালোক সংশ্লেষণ কেমনে? সালোক সংশ্লেষণ জিনিসটা কি ছিল? আমি তো খেয়ে ফেলছি ভাইয়া। সালোক সংশ্লেষণ এই জিনিসটা কেমনে ছিল? কি ছিল আসলে? আমার যেটা মনে আছে সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি, উদ্ভিদ তার ক্লোরোফিলের উপস্থিতিতে
সূর্যালোক এবং ক্লোরোফিল। সূর্যালোক লাগবে, তাছাড়া সম্ভব না, এবং ক্লোরোফিল লাগবে মাস্ট। ক্লোরোফিলের উপস্থিতিতে এক জটিল প্রক্রিয়ার মাধ্যমে আসলে যে প্রক্রিয়াটাকে করা হচ্ছে এটাকেই আসলে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া বলে। এই প্রক্রিয়ার মাধ্যমে কি তৈরি করে বলো তো? C6H12O6 O6, হ্যাঁ এই জিনিসটা তৈরি করবে, প্লাস হচ্ছে পানি তৈরি করে, পানি নাকি অক্সিজেন কিছু একটা তৈরি করে, আমার মনে নাই। যাই হোক, এই যে সালোক এই জিনিসই তৈরি করে, ওই এই জিনিসই তৈরি করে। তাহলে এটা কি থাকলো আসলে? এটাই তো সেই গ্লুকোজ। এই গ্লুকোজটা কোন উপায়ে তৈরি করতেছে সে? এটা কিন্তু এয়ার কি বলে, জীববিজ্ঞানের পড়া, আমি পড়াই দিতেছি এক্সট্রা। গ্লুকোজ তৈরি করতেছে, তাহলে এটা কোন উপায়? অবশ্যই সালোক সংশ্লেষণ। আর এটা থেকে যখন সালোক সংশ্লেষণকে ভাঙে, যখন অক্সিজেনের উপস্থিতিতে জারণ করে, এখানে অক্সিজেনই তৈরি হয় আমার যতদূর মনে আছে, পানিও তৈরি হতে পারে, আই ডোন্ট নো। তো যাই হোক, অক্সিজেনকে যখন ভাঙে তখন মেনলি কি তৈরি করে? অক্সিজেনকে যখন ভাঙে তখন দেখবা যে হচ্ছে যে অক্সিজেনের উপস্থিতিতে যখন দহন হয় বা ভাঙে, তখন এই বিক্রিয়াটাই উল্টা হয়। যে গ্লুকোজ অক্সিজেনের উপস্থিতিতে বিক্রিয়া করে কি পরিণত করবে? এগুলা পরিণত করবে। আমার কাছে যতদূর মনে আছে সেটা হচ্ছে এখানেও পানি তৈরি হয়, বুঝছিস? এখানেও পানি তৈরি হয়, আর এখানে হবে হচ্ছে 12 মোল পানি, এখানে হবে হচ্ছে 6 মোল পানি, এটাও হবে হচ্ছে বোধহয় 6 মোল পানি, এমন কিছু একটা। দেখি তো বিক্রিয়াটা কি মিললো? হ্যাঁ, তারপরে ওখানে হচ্ছে যে 6 মোল পানি কেটে দেওয়া হয় না, এটার কারণ আছে একটা, পড়ছিলাম ভুলে গেছি, এখন আমি বলতে পারবো না। তুমি হচ্ছে যে হয় জিপিটি করবা, না হয় হচ্ছে গুগল করবা, না হয় তুমি তোমার বায়োলজি বইটা আল্লাহর ওয়াস্তে একটু ভালো করে পড়ো, তুমি উত্তর পাবা। ঠিক আছে? সালোক সংশ্লেষণ। ওকে, আশা করি এত দূর পর্যন্ত আমাদের কমপ্লিট হইলো। বেশ কিছু জিনিসপাতি আমরা কমপ্লিট করছি। এরপরে আমরা মেনলি যাব রসায়নের বিভিন্ন প্রকার আরো কিছু কার্যক্রম, আরো কিছু মানে সত্য কথা বলতে আসলে ওই যে গবেষণা করার আগ পর্যন্ত এটা কাইন্ড অফ গুরুত্ব, রসায়ন পাঠের গুরুত্ব, যে তুমি রসায়ন পড়া কি কাজটা করতে পারবা, কি উদ্ধার করে ফেলবা রসায়ন পড়া। রাতারাতি রসায়ন পড়ে মনে তুমি আসলে মানে কি চিন্তা করতেছো যে কি করবা, রিভলিউশন করে ফেলবা, এআই আর কিছু। আচ্ছা, এখানে বলা হচ্ছে ওগুলাই আসলে। চলো এটার একটু বেসিক আলোচনা করে দিই। এটা মানে জাস্ট ওই যে তোমার বই থেকে জাস্ট একটা রিডিং, এই রিডিংগুলো আমরা মানে তুমি বিশ্বাস করো ভাইয়া, তুমি রসায়নে এমন এমন জিনিস পড়বা, আমি তোমাকে এমন এমন মজাদার জিনিসই অবশ্যই, এত সুন্দর টেকনিক্যাল জিনিস, টেকনিকের জিনিস এমন রকমভাবে পড়াবো যে এগুলা জিনিস তুমি যদি আসলে নাও পড়ো, খালি যদি একটু বেসিক কনসেপ্ট থাকে, তুমি আরামসে এগুলা মানে আমাদের যে কোনো লেখকের থেকেও ভালো আসলে সৃজনশীলতা দিয়ে লিখে আসতে পারবা ইনশাল্লাহ। তো এখানে বলতেছি কি, জমিতে কীটনাশকের ব্যবহার। জমিতে কীটনাশক হিসেবে আমরা কি কি ব্যবহার করি বলো তো? ইউরিয়া ব্যবহার করি, খুবই ইউজিয়া। টিএসপি ব্যবহার করি, জিপসাম ব্যবহার করি। এগুলা যে আমরা ব্যবহার করি, এগুলা অবশ্যই আমাদের কি জিপসাম। সো টিএসপি বা ট্রিপল সুপার ফসফেট যেটা, সেটা ইউজ করি মেইনলি জমিতে যদি আমাদের ক্ষারের পরিমাণটা বেড়ে যায়, তাহলে সেটার জমিটা অম্লত্ব ফিরিয়ে নিয়ে আসার জন্য বা ক্ষারের পরিমাণটা কমানোর জন্য ট্রিপল সুপার ফসফেট। জিপসাম আমরা ব্যবহার করি এক্সাক্ট উল্টা কাজে, মানে এখানে ক্ষারের পরিমাণটা বাড়ানোর জন্য আমরা ব্যবহার করতে পারি, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা চুন প্রয়োগ করতে পারি ডিরেক্ট। হ্যাঁ, আর এই যে ইউরিয়ার কথা বলতেছি, এটা আসলে নাইট্রোজেন ঘাটতির জন্য। উদ্ভিদের নাইট্রোজেনের পরিমাণ প্রয়োজনটা সব থেকে বেশি, এটা হচ্ছে নাইট্রোজেন ঘাটতি, ঘাটতি পূরণে ইউরিয়া ব্যবহার করি। হ্যাঁ, তো এই হচ্ছে তোমার বেসিক কনসেপ্ট, যে আসলে জমিতে কীটনাশকের ব্যবহার আমরা রসায়নের মাধ্যমেই জমিতে কীটনাশক ব্যবহার করে জানতে পারি কোনটা কোন সময় দিতে হবে, কোনটা কত পরিমাণে দিতে হবে। এখন অম্লত্ব বেড়ে আছে, সেটাকে মানে ক্ষার দিয়ে নিউট্রাল করতে হবে, ক্ষারত্ব বেড়ে আছে সেটাকে অম্ল দিয়ে নিউট্রাল করতে হবে, এই সকল জিনিসপাতিটা। ওকে, খাদ্য সংরক্ষণে প্রিজারভেটিভ। খাদ্য সংরক্ষণে যে প্রিজারভেটিভগুলো ব্যবহার করা হয় সেটাকে বলা হয় ফুড প্রিজারভেটিভ। তার মধ্যে খুবই কমন একটা এবং সব থেকে বেশি বহুল প্রচলিত সেটা হচ্ছে ভাই ভিনেগার। এই প্রিজারভেটিভ কিন্তু অনেক রকমের আছে, ন্যাচারাল প্রিজারভেটিভ আছে, আবার হচ্ছে যে আমাদের যে কৃত্রিম বা আর্টিফিশিয়াল যেটাকে বলতেছি আমরা, কৃত্রিম প্রিজারভেটিভও আছে, ন্যাচারালও আছে, আবার কৃত্রিমও আছে। কৃত্রিমের ভিতরে 3 ধরনের, সেটা হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়াল, অ্যান্টি অক্সিডেন্ট, কিলেটিং এজেন্ট, এই 3 ধরনের। এত বেশি তো ওগুলা তুমি 11-12 যা পড়বা, 9-10-এও আসলে এত বেশি পরিমাণে নাই। ন্যাচারালগুলোর ভিতরে আছে হচ্ছে সরিষার তেল, চিনির দ্রবণ, তারপরে ভিনেগারটা আমরা কি বলি আসলে? অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিডের যেটা জলীয় দ্রবণ, কত 6-10%। আচ্ছা, তোমাদের বই এটা 4-10% আছে প্রবাবলি জলীয় দ্রবণকে।
এটা আমাদের কি ব্যাকটেরিয়া স্টেট করতে আসলে পছন্দ মানে করে সহায়তা করে, মানে ব্যাকটেরিয়াকে স্টেবিলাইজ করে দেয়, ব্যাকটেরিয়া তার কার্যক্রম আসলে চালাতে পারে না। এই সংকেতটা মানে এই অ্যাসিডের সংকেতটা কেমন, CH3COOH এমন। ওকে, এটাই হচ্ছে আমার সেই ভিনেগার, অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিডের 4 থেকে 10% জলীয় দ্রবণ, সেটাকে আমরা বলতেছি ভিনেগার। এটা দিয়ে আসলে আমরা খাদ্য সুস্বাদুও করি। দেখবা ফ্রিজে রাখা খাবার প্রথমে ভিনেগারে আসলে ভিজিয়ে রাখা হয়, তারপরে মেইনলি এতে খাবার সুস্বাদু হয়, নরম হয়, সহজে সিদ্ধ হয়, সিম্পল। আচ্ছা, তো এই যে খাদ্য সংরক্ষণে আমার প্রিজারভেটিভসের ব্যবহার, এছাড়া আরও প্রাকৃতিক প্রিজারভেটিভসের কথা বললাম, কীভাবে লবণ, তুমি লবণ দিয়ে আসলে শুটকি বানায় যে, ওটা তো প্রিজার্ভই থাকে আসলে, লবণ, তারপরে চিনির দ্রবণ, তেল, চিনির দ্রবণ, তারপরে তেল, তেল দিয়ে যে আচার সংরক্ষণ করে না, এগুলা। ওকে, এরপরে দৈনন্দিন জীবনে রসায়নের ব্যবহার, এটা তো বলছি আমি, রিডিং দিবা আরামসে, তাহলে আশা করি হবে, এর ভিতরে আর খুব বেশি প্রয়োজন নাই আমাদের ঢুকার। এরপরে চলো আমরা গবেষণার অংশটা শুরু করব, খুব মজাদার জিনিসপাতি, তারপরে ল্যাবরেটরিতে নিরাপদ ব্যবহার সম্পর্কিত কিছু কথাবার্তা আলাপ আলোচনা আছে, ওখানে বেশ কিছু চিহ্ন সাংকেতিক জিনিসপাতি আমাদেরকে পড়তে হবে, তাহলে মোরলেস আমাদের চ্যাপ্টারটা আসলে শেষ। আচ্ছা, আমাদের শরীরে কত ধরনের মৌল রয়েছে, এটা দিনাজপুর বোর্ড 24 আসা একটা কোশ্চেন, এটা আসলে 26 ধরনের, এটা মনে রাখবা। কত ধরনের মৌল রয়েছে, মৌল কত ধরনের, 26 ধরনের। এই যে লৌহ, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অক্সিজেন, নাইট্রোজেন, এগুলা মোট কত ধরনের রয়েছে খনিজ, 26 ধরনের। ওকে, এরপরে কোন মৌলটি বায়ু দূষণের জন্য দায়ী, বায়ু দূষণের জন্য। তো এটা দেখো, এটা সবসময় মাথায় রাখবা, আমাদের যে ভারী মৌল সেটা আমাদের সবসময় ভারী মৌল, ভারী মৌল, ক্রোমিয়াম, ক্যাডমিয়াম, লেড, হ্যাঁ, মার্কারি, এই সকল যে ধাতু আছে না, এই ধাতুগুলো আমাদের সবসময় পরিবেশ দূষণ, বায়ু দূষণের জন্য ক্ষতিকর। এর ভিতরে একমাত্র রিলিভেন্ট উত্তর কে থাকে এখানে, লেড। লেডই হচ্ছে আসলে সেই কালপ্রিটটা, বুঝা গেছে। এই এরপরে আমরা যাব হচ্ছে মেইনলি অনুসন্ধান বা গবেষণার কাজে, ল্যাবরেটরির ব্যবহার ট্যাবহার সেগুলো তো ঠিক আছে, অনুসন্ধান বা গবেষণার কাজে ধাপগুলা কি কি, A to Z জিনিসপাতি সম্পর্কিত আলাপ আলোচনাতে। তো তার আগে আমি একটা ছোট্ট করে খালি একটু পানি খেয়ে নিই। গবেষণা, গবেষণা সন্ধি বিচ্ছেদ করো তো ততক্ষণে। গবেষণা, গবেষণা বাংলা সেকেন্ড পেপার থেকে একটা কোশ্চেন দিলাম, কি করতে বলছি তোমাকে, গবেষণার সন্ধি বিচ্ছেদ করো। ভিডিওটা এখানে পজ করে, যদি আমি নিজেই করব, বাট তোমার ক্ষেত্রে তো আর পজ দেখাবে না, তুমি তো দেখবা যে চলতেই আসো। সো তুমি হচ্ছে যে গবেষণার এটা সন্ধি বিচ্ছেদ করো, সন্ধি বিচ্ছেদ। দেখি পারো কিনা, দেখি তুমি কি পড়ে আসলা তোমার না 8 পর্যন্ত বাংলা সেকেন্ড পেপার, দেখি তুমি আমাদের স্বামী বিবেকানন্দের কত ভালো উত্তরসূরি হতে পেরেছো, বা রাজা রামমোহন রায়ের কতটা পেরেছো। চলো করো দেখি গবেষণার সন্ধি বিচ্ছেদ। তো হইলো সন্ধি বিচ্ছেদ কি, এটা বলো তো, পারছো তোমরা? হ্যাঁ হ্যাঁ, দেখো, গো যোগ এসো না, এসো না বানান কি, এসো না, এমনই কিছু একটা হওয়ার কথা, বাট আমি তো এটা তাও করবো না, বলা যায় না, ভুল করলে পরে তখন যাও, এটা আমি জানি, গো যোগ এসো না। যেমন হচ্ছে সংবাদ, সমযোগবাদ। আরে কারে কি শেখাও, হ্যাঁ তোমার কাছে বলবো না, থাক। আচ্ছা যাই হোক, আসো যেটা বলতেছিলাম, তাহলে এরপরে এটা হচ্ছে যে এমনিতে তানভীর স্যারের পড়ানো আমার কাছে খুব ভালো লাগে। স্যার আমি নিজে ক্লাস করছি ভাই, কি বলবো আর, তো ওরা আছে একটা আলাদা। আসো যেটা বলছিলাম, গবেষণা, আমাদেরকে এখন গবেষণা করতে হবে আসলে। তো তুমি কি দুইটা টার্ম সম্পর্কে জানো, একটা হচ্ছে ডিসকভার আর একটা হচ্ছে ইনভেনশন, এমন ইনভেনশন, ইনভেনশন আর একটা হচ্ছে ডিসকভার, ডিসকভার। আচ্ছা, ইনভেনশন এবং ডিসকভার জিনিসটা আসলে কি, আমি খালি একটা জিনিসটা বুঝাই, দুইটাই হচ্ছে কাইন্ড অফ আবিষ্কার করা, এমন কিছু বুঝায় বোধহয়, তুমি যতটুকু জানো। আমি যতটুকু জানি আমি তোমাকে সেটা বোঝানোর চেষ্টা করতেছি, সেটা তাহলে একটু কেয়ারফুলি বুঝো, তাহলে তুমি গবেষণা ওই জায়গা থেকে আরামসে হচ্ছে যে বুঝতে পারবা। জিনিসটা হচ্ছে এমন, ইনভেনশন হচ্ছে জিনিসটা হইলো যে, ইনভেনশন হলো ধরো আমরা বেতারে কথাবার্তা বলি না, মানে তার ছাড়া যে আসলে ডেটা ট্রান্সমিশন করতে পারি না, পারি তো, এই যে ফোন, তারপরে হচ্ছে এই যে দেখো আমার এখানে একটা স্পিকার আছে, মানে স্পিকার তো না, মাইক্রোফোন আছে, তোমার ওখানে একটা স্পিকার লাগানো আছে, এর মাধ্যমেই তো আসলে তুমি আমার কথাটা ক্লিয়ারলি আসলে ধরতে পারতেছো। আমি যদি শুধু অডিওতে করতাম, ফোনের যতটুকু ততটুকু দিয়ে হইতো, বাট ভালো হইতো না, এটার মতন ক্লিয়ার হইতো না আসলে, যে অটো নয়েজ ক্যান্সেলেশন আছে, মেলা কাহিনী। যাই হোক, তো এই যে বেতারে, তার আগ পর্যন্ত আমরা আসলে কিভাবে ডেটা ট্রান্সমিট করতাম, নিশ্চয়ই তারের মাধ্যমে। তো তার আগ পর্যন্ত তার ছাড়া ট্রান্সমিশন, এটা কি কেউ জীবনও ভাবতে পারছে, বা এটা কি আসলে ছিল কোথাও এক্সিস্টেন্ট কোনো কিছু ছিল কি, না, না। তবে দুনিয়ারই এক্সিস্টেন্ট অনেক জিনিসপাতি দিয়ে মানব বুদ্ধি, আল্লাহর রহমত সবকিছু মিলায় আসলে একটা জিনিস আবিষ্কার করা হলো,
যেটা আগের কোনো অস্তিত্বই ছিল না। ছিল? ছিল না। তাহলে ওই জিনিসটা হচ্ছে আমাদের ইনভেনশন। মানে কি? ধরো হচ্ছে রেডিও আবিষ্কার। আমি সিম্পলি বুঝাচ্ছি। রেডিও আবিষ্কার। ধরো সেটা হচ্ছে আমাদের ইনভেনশন। রেডিও আবিষ্কার, ইনভেনশন। হ্যাঁ, আচ্ছা। আর ডিসকভার জিনিসটা কেমন? ডিসকভার জিনিসটা হচ্ছে এমন যে ধরো আমরা জানতে পারলাম যে সমুদ্রে ৭ স্তরের হচ্ছে যে মানে কি বলবো সমুদ্রে ৭টা স্তরে ৭টা বিভিন্ন ভিন্ন ভিন্ন প্রাণী বা জিনিসপাতি হচ্ছে বসবাস করে। সেখানে জেলিফিশ যেটা আছে সেটা জেলিফিশ এটা আমরা কিন্তু মানে এমনি এমনি জানতে পারছি না। এটাও কিন্তু রহস্য উদ্ঘাটন করেই জানা গেছে। জেলিফিশ ধরে নাও জাস্ট সাপোজ যে থার্ড স্তরে থার্ড স্টেজে অবস্থান করে। ধরে নাও আমি শিওর বলতেছি না। জেলিফিশ থার্ড স্তরে অবস্থান করে, তো তুমি যদি প্রথম আর দ্বিতীয় স্তরে যাও, জেলিফিশ তো অনেক বিষাক্ত জানো, তাহলে তোমার জন্য কোনো ক্ষয়ক্ষতি হবে না। তো এই যে থার্ড স্তরে অবস্থান করতেছে এটাও তো কাউকে না কাউকে যে দেখে আসতে হয়েছে, বাট এটা কি অলরেডি এক্সিস্টেন্ট কিছু না? তুমি আমি না জানার আগ পর্যন্ত কেউ থার্ড স্টেজেই ছিল না? ছিল তো। তাহলে এই জিনিসটা যখন আমরা জানতে পারলাম, কোনো একটা এক্সিস্টেন্ট জিনিস আমরা জানতে পারলাম, এখন তাহলে আমরা এটা থেকে সতর্ক থাকতে পারবো। আমরা সাবমেরিনটাকে থার্ড স্টেজ দিয়ে নিয়ে যাবো না, হ্যান ত্যান অনেক তো আমরা সতর্ক হতে পারবো। তাহলে ওই জিনিসটা হচ্ছে আসলে ডিসকভার। সো গবেষণা বেসিক্যালি আমার দুইটার সাথেই কানেক্টেড, তবে বেশি কানেক্টেড হচ্ছে আসলে ডিসকভারের সাথে যে পার্থিব কোনো কিছু, হ্যাঁ মানে ইনভেনশনের সাথেও কানেক্টেড হইতে পারে, একেবারেই পারে না এমন বলতেছি না, বাট সব থেকে বেশি কানেক্টেড হয় হচ্ছে ডিসকভারের সাথে। অর্থাৎ পার্থিব কোনো কিছু প্রচলিত আছে, তুমি সেখানে কোনো ভ্যালু অ্যাড করতেছো, মানে অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট ভ্যালু অ্যাড করতেছো, ধরো ভ্যালু অ্যাড করতেছো, হ্যাঁ তাহলে ওইটা একটা গবেষণার ভিতরে অংশ, ভ্যালু অ্যাড করতেছো। এখন যে জিনিসে তুমি ভ্যালু অ্যাড করতেছো এটা তো কেউ না কেউ শুরু করছিল, যখন শুরু করছিল তখন সেটা কি ছিল? ইনভেনশন ছিল অবশ্যই। তো মেইন গবেষণা, হ্যাঁ গবেষণার আমাদের মূল মুখপাত্র বা মুখ্য যে কারণটা বা আমরা যেই কারণে মেইনলি গবেষণা করব সেই জিনিসটা আসলে কি? যেন এক্সিস্টেন্ট ওই জিনিসের প্রতি আমরা ভ্যালু অ্যাড করতে পারি, যেটা অবশ্যই মানব কল্যাণে কাজে লাগবে। একেবারে যদি বাংলাতে একেবারে হিসাব করে দিই, মানব কল্যাণে কাজে লাগবে। যেমন ধরো হচ্ছে যে তুমি যে করোনার ভ্যাকসিন আবিষ্কার হলো, এটা কি মানব কল্যাণে কাজে লাগার মতনই একটা গবেষণা না? এটা গবেষণা করেই তো আসছে, এমনি এমনি তো আর আসে নাই। বুঝা গেছে? সো গবেষণার বেসিক হিসেব নিকাশ হচ্ছে এটা। এখন ধরো তুমি গবেষণা করতে যাচ্ছ, কি করবা? ভাই আমি গবেষক হবো, ভাই সায়েন্টিস্ট। কি করবি? কিছু তো করতে হবে, কিছু তো স্পেসিফিক ধাপ আছে, কিছু তো বিষয় আছে, কি নিয়ে গবেষণা করবা থেকে শুরু করে সব কিছু। সো একটা গবেষণা কমপ্লিট করার জন্য স্পেসিফিক 6টা ধাপ আছে। কয়টা? 6টি ধাপ আছে। গবেষণার ধাপ হচ্ছে ভাইয়া 6টা। যে ধাপগুলা অনেক অনেক মানে এলাবোরেটিভ ধাপগুলাকে আমরা ছোট্ট করে লিখতেছি। গবেষণার ধাপ হচ্ছে কয়টা? এর ধাপ 6টি। এই গবেষণার 6টা ধাপকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? দেখো এই যেভাবে প্রকাশ করতে পারি, এটি কয়টাই হচ্ছে আমাদের গবেষণার ধাপ। এই কয়টাই হচ্ছে আমাদের গবেষণার ধাপ, বুঝছো? সো এই গবেষণার ধাপগুলাকে মনে রাখা খুবই সহজ, এবং এটার কাজ করাটা যতটা কঠিন একটা গবেষণার কাজ করা, যেমন হচ্ছে যে আমি থিসিস করতেছিলাম আর হচ্ছে যে আসলে রিসেন্ট টাইমে প্রজেক্ট ওয়ার্কের কাজ করছি, তো আমার কি বলবো কলিজা শুকায় গেছে বা আরো কিছু বলা দরকার, বাট আমি ক্যামেরার সামনে তাই বলতেছি না, এবং মানে তোমরা 18+ না তাই বলতেছি না। যাকগে আসলে যেটা বলতেছি যে এই গবেষণার যে ধাপগুলা, সে ধাপগুলাকে আমরা কিভাবে কমপ্লিট করতে পারি দেখো। হ্যাঁ এটা আমরা মনে রাখবো, জাস্ট সিম্পলি মাথায় রাখবা এইটা দিয়ে। এটা হচ্ছে টেপ, TAPE, টেপ ডক্টর। ডক্টর টেপ মনে রাখতে পারো, তো ডক্টর টেপটাকে টেপ ডক্টর হিসেবে মনে রাখবা। টেপ ডক্টর কিছু হলেই খালি টেপ লাগায় দেয়। একটা ডাক্তার ছিল যে কিছু হলেই কাজ একটাই, কাটাকুটি হয়েছে যা হয়েছে তা হয়েছে, টেপ লাগাও। আমার দাদি ছিল ভ্যাসলিন লাগাইতো খালি, মানে কাটাকুটি হচ্ছে একটু ভ্যাসলিন লাগাই তো ভালো হয়ে যাবে। দ্যাট ও ম্যান, আমি অনেক ভালোবাসতাম ওনাকে, উনি আমাকে অনেক স্নেহ করতো, ভালোবাসতো আসলে। যাই হোক, তো টেপ ডক্টর আমরা এখন যেটার কথা বলবো সেটা হচ্ছে টেপ ডক্টর। টেপ ডক্টর মানে কি? প্রথমেই চলে আসো, টেপ ডক্টর দিয়ে আমরা খুব সহজেই 6টা ধাপ মনে রাখতে পারি। 6টা ধাপই আছে না ভাই? 6টা ধাপ। এই 6টা ধাপ মনে রাখার ইজিয়েস্ট উপায়টা হচ্ছে টেপ ডক্টর। টেপ মানে হচ্ছে টপিক সিলেক্টিং, ফিক্সিং, চুজিং, যাই বলো না কেন, হ্যাঁ টপিক ফিক্সিং। তুমি গবেষণা করতে যাচ্ছ, কি নিয়ে গবেষণা করবে? এই যে ধরো এখানে একটা গোডক্স আছে, আমি গোডক্সের লাইটের পরিমাণ কমা বাড়া নিয়ে গবেষণা করব ভাই। যেটা ইচ্ছা সেটা নিয়ে তুমি গবেষণা করতে পারো, আসলে সত্য কথা, কারণ এটাতে কোনো বাধা ধরা নেই। যেখানে তোমার এক্সপার্টিস বেশি, যেখানে তোমার প্যাশন আছে, যেখানে তোমার আগ্রহ বেশি আছে, এই সকল সংক্রান্ত টপিকগুলোই আমরা মেইনলি সিলেক্ট করি। মেশিন লার্নিং নিয়ে গবেষণা করা হয়, আর্টস কমার্স কলা ভবনে যে সাবজেক্টগুলো পড়ানো হয় সেগুলো নিয়ে গবেষণা করা হয়। সার্ভে মানে কি আসলে? ওই যে পরিসংখ্যান টাইপের যে জিনিসগুলা, ওগুলা নিয়েও গবেষণা করা হয়।
সেখানে তুমি একটা ড্রেস নিয়ে গবেষণা করতে চাইতেছো, তুমি একটা কেমিক্যাল নিয়ে গবেষণা করতে চাইছো, এটা তো আরো অনেক উচ্চ মানের ভাই, অনেক ভালো বিষয়টা আসলে। তো যেটা বলতেছি আমরা মান আসলে ওইটা দিয়ে নির্ধারণ করি না, বাট জিনিসটা হচ্ছে অনেকটা এরকম। এটা হচ্ছে টপিক অ্যানালাইসিস প্রথমটা, বুঝছো? সেটা হলো আমাদের কি, যেটা বললাম যে টেপ তার ভিতরে প্রথমটা হচ্ছে আমাদের টপিক অ্যানালাইসিস। আচ্ছা, তারপর এটার মানেটা কি, টপিক ফিক্সিং। আমি হচ্ছে যে টপিকটাকে ফার্স্ট অফ অল ফিক্স করব, যে আমাদের টপিকটাকে ফিক্স করতে হবে। ওকে, আচ্ছা, এরপরে টপিক ফিক্সিং কমপ্লিট করবা। কি হলো এখানে? ওকে, সরি ভাই। আচ্ছা, আসো যেটা বললাম, তো আমাদেরকে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে টেপের প্রথমটা টপিক ফিক্সিং। কোনটা নিয়ে তুমি গবেষণা করতে চলেছো? এখন যেটা নিয়ে তুমি গবেষণা করতে চলেছো এটা তো এমন নাও হতে পারে যেটা নিয়ে তুমি সর্বপ্রথম গবেষণা করতেছো। এমন হতেই পারে যে তুমি যতটুকু ভাবতেছো এটা অলরেডি কোথাও হচ্ছে এস্টাবলিশড উপায়, অলরেডি এটা সম্পর্কে আছে। তার মানে তোমাকে তখন যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে এটা, তারপরে তুমি এ দিয়ে শুরু করবা। এ দিয়ে হচ্ছে আসলে অ্যাকোয়ার নলেজ। অ্যাকোয়ার নলেজ, তুমি আসলে খোঁজা শুরু করো যে এই সম্পর্কিত কাজ কতটুকু হয়েছে এবং কতটুকু যে আটকাইছে, এবং এখানে মানে কাজ কমপ্লিট হওয়ার পরে আসলে কতটুকুতে কি আটকাইছে না আটকাইছে, মানে A to Z অ্যাকোয়ার নলেজ, তোমাকে আসলে এটা সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। এরপরে জ্ঞান অর্জন করে দেখলা যে না এত দূর পর্যন্ত হয়েছে, বাট তুমি তোমার তো টার্গেট রাখছো আরো দূর পর্যন্ত, চিন্তা করে রাখছো, তাহলে সেই সংক্রান্ত অবশ্যই তোমাকে এখন প্ল্যানিং এ যেতে হবে। তাহলে প্ল্যানিংটা করে ফেলো এবার ভাইয়া। প্ল্যানিং, যে তুমি কিভাবে এই জিনিসটাকে কমপ্লিট করবা, টোটালটা ওভারঅল জিনিসটা এক্সিকিউট করবা কেমনে, সেটা হচ্ছে তোমার প্ল্যানিং এর অংশ। এরপরে তোমাকে চলে আসতে হবে হচ্ছে এক্সপেরিমেন্টে। যে প্ল্যানটা করলা তুমি সেটা এবার তুমি পরীক্ষণ করো বা এক্সপেরিমেন্ট করো। দেখো, তুমি প্রথম চারটা মিল পাও, বিষয়বস্তু নির্ধারণ, টপিক ফিক্সিং, তারপরে অ্যাকোয়ার নলেজ। বিষয়বস্তু নির্ধারণ, টপিক ফিক্সিং, এটা হইলো অ্যাকোয়ার নলেজ, জ্ঞান অর্জন করতে হবে আমাদেরকে পূর্ববর্তী গবেষণাপত্রের সাহায্য নিয়ে। পেপার, এটার নাম ভার্সিটিতে উঠলেই এত শুনবি রে ভাই, এবং তোর থিসিস টিচার তোকে কত রকম ভাবে সাহায্য করতে পারে আর না করতে পারে এটা বুঝতে পারবি। যাই হোক, তো এই যে বিষয়বস্তু সম্পর্কে কিছু ধারণা নেওয়া, যে আগে এখানে কি পরিমাণ কাজ হয়ে রাখছে, মানে আমি যেটা করলাম সেটা অলরেডি কোথাও করাই ছিল, তাহলে ওটা করে আমার কোনো লাভ আছে? ওটা তুমি রয়্যালিটি পাবা, নোভেলিটি পাবা? পাবা না। আচ্ছা, এরপরে প্রয়োজনীয় বিষয়বস্তু ও পরীক্ষার প্রণালী নির্ধারণ, এটা হচ্ছে প্রসেস ফিক্সিং বলতে পারো, অথবা প্ল্যানিং, যে আমরা কোনটা কতদূর পর্যন্ত করছে এবং তারপরে আমার টার্গেট পর্যন্ত করতে গেলে আমাকে কতটুকু করা লাগবে। এরপরে চলে যাবা পরীক্ষণ বা এক্সপেরিমেন্ট, তারপরে তুমি সেটাকে আসলে প্ল্যানিংটা কমপ্লিট করার পরে চলে যাবা সেই এক্সপেরিমেন্টটা কমপ্লিট করতে, যে আমি দেখি তাহলে এবার এটা কমপ্লিট করে। এরপরে চলে যাবা, এটা কমপ্লিট করার পরে তুমি নিশ্চয়ই বেশ কিছু ডেটা পাইছো, ওই ডেটাটা অ্যানালাইসিস করতে হবে ভাইয়া। ডেটা অ্যানালাইসিস মানে যে ডেটাগুলো পাইলা সেটা তো তোমাকে নির্ধারণ করতে হবে ভাই। ওটা ওটা থেকে তো এখন তাহলে বাকি কাজগুলো কমপ্লিট করতে হবে, তথ্য সংগ্রহ, তথ্যের বিশ্লেষণ। যে ডেটাগুলো পাইলা এটা তোমার সাকসেস রেট নাকি হচ্ছে যে আসলে তুমি আনসাকসেসফুল হইলা, দুইটাকেই তোমাকে দেখতে হবে। আমাদের এই চ্যাপ্টারের মধ্যে রিটার্ন পার্টের সব থেকে গুরুত্বপূর্ণ অংশ কিন্তু এইটাই, আর হচ্ছে যে সাইনগুলা, চিহ্ন সম্পর্কিত যে ধারণাগুলো আমাদেরকে নিতে হবে সেইটা। তো যেটা বললাম, বুঝছো কি জিনিসটা? ডেটা অ্যানালাইসিস মানে তুমি যে ডেটাগুলো পাইলা, ধরো কেউ কোনো একটা গবেষণা করে ফেল হয়েছে, ওটাও কিন্তু একটা আসলে মানে কি বলবো, মানে ওটাও কিন্তু আহ, ওই ব্যর্থ হওয়াটাও কাইন্ড অফ একটা হচ্ছে যে সাকসেস। কেমন? যার কারণটা হলো যে ও যে প্রসেসটাতে গেছে ওটা যদি ব্যর্থ, তার মানে এখন পরবর্তীতে যে করবে ও তো অন্তত এতটুকু জেনে গেল যে এই প্রসেসটাতে হলে আসলে কাজটা হবে না, নাহলে তো ও এটাতে যে ব্যর্থ হইতো। ব্যাপারটা এরকম না? তার মানে এটাও হচ্ছে একটা অবশ্যই প্রয়োজনীয়, তোমার ব্যর্থ হও বা সাকসেস হও, সাকসেস হলে তো তুমি হচ্ছে যে আসলে মানে কি বলবো, তোমার পেপারে নাম হবে, তুমি বিভিন্ন ধরনের প্রাইজ পেতে পারো, নোবেল প্রাইজ থেকে শুরু করে এনিথিং, তারপরে হচ্ছে যে আরো অনেক কিছু। প্লাস ব্যর্থ হওয়াটার মানেও কিন্তু আসলে পরোক্ষভাবে এটা অন্যকে হেল্প করা, মানে অন্যের সাকসেসে আসলে তোমার কন্ট্রিবিউশন করা, কাইন্ড অফ জিনিসটা এমন। আচ্ছা, তারপরে তুমি চলে আসবা হচ্ছে রেজাল্টটা নিয়ে। ডেটা অ্যানালাইসিস করার পরে তুমি চলে যাবা রেজাল্ট, যে তুমি আসলে যতটুক করতে চাইলা বা যতটুক নির্ধারণ করতে চাইলা সেটা কি হয়েছে, ফুললি কমপ্লিট করতে পারছো, না এই কতদূর পর্যন্ত করলা, বা তোমার রেজাল্টটা কি আসলে, আর ইউ মানে তুমি কি আসলে জিতছো, ফেলড হইছো নাকি সাকসেস হইছো। এই যে দেখো, ফলাফল ও ফলাফল নিয়ে আলোচনা, এই 6টা ধাপ নিয়ে মেইনলি কাজ করা হয়। তাহলে আমরা মনে রাখবো টেপ ডক্টর দিয়ে, যে একজন ডক্টর গবেষণা করার জন্য ওনার কাজই হচ্ছে খালি টেপ লাগায় দেওয়া, তো টেপ ডক্টর। টপিক ফিক্সিং, অ্যাকোয়ার নলেজ, তারপরে ওই যে টপিকটা ফিক্স করলা, সিম্পলি তুমি যদি প্রসেসটা দিয়ে মনে রাখতে পারো, এটা মনে রাখা কঠিন কিচ্ছু না। এখন এটার কিন্তু ধাপগুলাই চলে আসে, আমি এমসিকিউ কোশ্চেন দেখালেই বুঝতে পারবা। প্রথমটা হচ্ছে টপিক ফিক্স করবা, টপিক ফিক্স করার পরে লিখবা, 2বার অন্তত লিখবা যে ওই টপিকটার উপরে কাজ কতটুকু হয়ে আছে সেই বিষয়ে অ্যাকোয়ার নলেজ, জ্ঞান অর্জন করো। তারপরে 3 নম্বরে চলে যাও, এটা হচ্ছে আমাদের প্রসেস। তারপরে তুমি যে টার্গেটটা নিছিলা সেটার প্রসেস বা সেটার প্ল্যানিং, সেটা কতদূর পর্যন্ত তোমাকে কমপ্লিট করতে হবে, সেটার একটা ফুল প্ল্যান কমপ্লিট করো। প্ল্যান কমপ্লিট করার পরে চলে যাবে এক্সপেরিমেন্ট, যে প্ল্যানগুলো কমপ্লিট করলো সেটাকে কাজে সম্পাদন করো, এক্সপেরিমেন্টগুলো কমপ্লিট করো। এরপরে যে ডেটাগুলো পাইলা সেটাকে অ্যানালাইসিস করো, তো তোমার ডেটাগুলোতে তোমার সাকসেস রেট হচ্ছে নাকি হচ্ছে আনসাকসেস হচ্ছে। তারপরে চলে যাওয়া হচ্ছে রেজাল্টে। ডান?
ডান। দেখো এবার এমসিকিউ কোশ্চেনগুলো দেখো। অনুসন্ধান ও গবেষণা প্রক্রিয়ার চতুর্থ ধাপ কোনটা? TAPE। চতুর্থ ধাপ কি ছিল রে? এক্সপেরিমেন্ট না? পরীক্ষণ। তার মানে কি? পরীক্ষণ বা এক্সপেরিমেন্ট। বললাম না একেবারে ধাপ সহ চলে আসে। দেখছিস 24-এ আসা কোশ্চেন ভাই, আমি মজা করতেছি কি? 24-এ রিসেন্ট ইয়ারে আসা একটা কোশ্চেন। ওকে, পরীক্ষণ। এরপরে দেখো আবার এই যে আবার দিছে, অনুসন্ধান ও গবেষণা প্রক্রিয়ার প্রথম ধাপ কোনটা? টি, টপিক, টপিক ফিক্সিং, টপিক ঠিক করা। সম্যক জ্ঞান অর্জন, এটা তো দ্বিতীয়। পরিকল্পনা প্রণয়ন, এটা তো তৃতীয়। ফলাফল সম্পর্কে আগাম ধারণা, এটাও তো না। তাহলে বিষয়বস্তু নির্ধারণ, এইটা ডি, বিষয়বস্তু নির্ধারণ। ক্লিয়ার? পারি? আচ্ছা, রসায়ন ও অনুসন্ধান গবেষণা প্রক্রিয়ায় তৃতীয় ধাপ কোনটা? পি না? প্ল্যানিং, প্রসেস ফিক্সিং বা প্ল্যানিং, যা আমরা প্ল্যান করব, তাই না? এটাই না? তাহলে বিষয়বস্তু সম্পর্কে ধারণা অর্জন, এটা তো হচ্ছে দ্বিতীয় ধাপ। তথ্য উপাত্ত সংগ্রহ বিশ্লেষণ, না। এটা হচ্ছে ফলাফল, এটা এটা তো দ্বিতীয় ধাপ। আচ্ছা, তারপরে হচ্ছে কি? এটা তো প্রথম ধাপ, এটা দ্বিতীয় ধাপ। এটা হচ্ছে ফলাফল নিয়ে আলোচনা, না। পরীক্ষা প্রণালী নির্ধারণ, ইয়েস, প্ল্যানিং, ডি, ডি। বুঝা গেছে? ওকে, ডান। এরপরে চলো আমাদের আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক, রসায়ন পরীক্ষাগার ব্যবহার করার যে ইম্পর্টেন্স বা গুরুত্বপূর্ণ ভূমিকা, এবং আমাদের এই পরীক্ষাগারে বিভিন্ন সতর্কতা, যেটা খুবই জরুরি, খুবই জরুরি। রসায়ন পরীক্ষাগারে ঢুকে মানে যে কেউ হচ্ছে খুব সহজেই আসলে অ্যাক্সিডেন্টের সম্মুখীন হইতেই পারে, বুঝছো? তো মনে করো না এই হচ্ছে একজন ফুলবাবু, এ হচ্ছে একজন ফুলবাবু। এই রসায়ন পরীক্ষাগারে যেতে গেলে আর কি কি লাগবে দেখো। হ্যাঁ, কি কি লাগবে আমি বলে দিই। আমি আসলে আসলে একটা জেনুইন আর্টিস্ট ভাই, বুঝছো? তো এই হচ্ছে এর অ্যাপ্রন। হুম এই হচ্ছে এর একটা অ্যাপ্রন। জেনুইন আর্টিস্ট ভাই। ও ড্যাম। আচ্ছা সরি, চুলগুলো কয়েকটা দিয়ে দাও। হ্যাঁ, ঠিক আছে। এই সো এই হচ্ছে আবার এর পায়ের ভিতরে আবার ভাইয়া জুতা পরা লাগবে, বুঝছো? ও একটু ভাব নিয়ে আর কি দাঁড়ায় আছে। কেমন দাঁড়ায় আছে? এমনি। আচ্ছা, তো যাই হোক, এ হচ্ছে মনে করো নাও তুমি, এ হচ্ছে আমার প্রিয় স্টুডেন্ট তুমি। ওর হাতের আঙুল টাঙুল নিয়ে চিন্তিত হয় না তোমরা। আছে, হ্যাঁ, আঙুল টাঙুল সব ঠিকঠাকই আছে। এ হচ্ছে আমার প্রিয় স্টুডেন্ট, আমার প্রিয় শিক্ষার্থী, প্রিয় স্টুডেন্ট তুমি। তুমি মনে করে চলে গেলা ল্যাবে। তো আজ কুছ তুফানি করেঙ্গে, করতে হ্যাঁ এমন। তো ল্যাবে যে তুমি কি কাজ করবা না কাজ করবা ধরো আমি জানি। এখন তোমার ল্যাবে ঢোকার আগেই বেশ কিছু প্রিকশন লাগবে, যে ল্যাবে যাওয়ার আগেই অন্তত মানে যে কোনোভাবে ক্ষতি হয়ে যেতে পারে সেটাকে আসলে প্রোটেক্ট করার জন্য আমরা নর্মালি পিপিই ইউজ করি। কি বলি এটার নাম? পিপিই। এটার ফুল ফর্মটা কি? পার্সোনাল প্রোটেক্টিভ প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। এই পিপিই ইউজ করি। যাই হোক, ওকে, নো ইস্যুস। পিপিই ইউজ করলা বা না করলা ঠিক আছে, মানলাম আমি। এই পিপিইর ভিতরে অ্যাটলিস্ট 4টা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। কয়টা? 4টা। এই জিনিস কয়টার নাম আমি কি বলছি? 4টা জিনিস। কি কি সেটা? GAME। কি দিয়ে মনে রাখবো আমরা? গেম দিয়ে মনে রাখবো। এই জিনিস কয়টা কি কি আসলে? জি, গ্লোভস, গ্লোভস। অ্যাপ্রন, অ্যাপ্রন। মাস্ক। ই, দিয়ে বেসিক্যালি ইকুইপমেন্ট। ফার্দার আরো কিছু ইকুইপমেন্ট লাগে ভাই, ইকুইপমেন্ট। এখন এগুলার অনেক ধরনের আসলে প্রকারভেদ আছে। গ্লোভস অনেক প্রকারের ভেদ আছে, মানে ল্যাটেক্স, জিটেক্স, তারপরে হচ্ছে যে নাইট্রাইল গ্লোভস, সুতি গ্লোভস, রাবার গ্লোভস, অনেক ধরনের আছে। অ্যাপ্রন নর্মালি সুতির অ্যাপ্রনই হয়, এটার প্রকারভেদ নাই। তারপরে হচ্ছে ফুল হাতা আর হচ্ছে যে 3/4 আছে এরকম। তারপরে মাস্কের অনেক প্রকারভেদ আছে। মাস্ক হচ্ছে যে জাস্ট সার্জিক্যাল মাস্ক আছে, KN95 আছে, ফুলটা কভার করে এরকম মাস্ক আছে। তারপরে দিয়ে হচ্ছে যে ইকুইপমেন্ট বা আই প্রোটেক্টর হিসেবে তুমি চিন্তা করতে পারো। ইকুইপমেন্ট আমি আই প্রোটেক্টরের ভিতরে ওটাকে যুক্ত করতে পারতেছি। আই প্রোটেক্টর মানে কি? ওই যে তোমার হচ্ছে ওখানে গ্লোভস বলছে না, এটাকে গগলসও চিন্তা করা যায়। সেফটি গগলসও ইউজ করা যায়। এটা আবার গুগলস ভাবো না, গগলস, ঠিক আছে, গগলস। আচ্ছা, এটা এমন। এখন এখন কথা হচ্ছে যে
আমাদের যাওয়ার আগে ফার্স্ট অফ অল তোমার পা পুরোটা ঢেকে থাকে এরকম কিছু পরে যেতে হবে, অর্থাৎ স্যান্ডেল, চটি, চপ্পল এ সকল পরে যাওয়া উচিত না। সাদা বা সুতি, সেই যে সাদা সুতির একটা অ্যাপ্রন পরে যাওয়াটা সব থেকে বেটার। ঠিক আছে, সাদা সুতির একটা অ্যাপ্রন পরে যাওয়াটা সব থেকে বেটার। এই যে অ্যাপ্রন মনে করো না, ওই একটা অ্যাপ্রন পরে আছে সাদা সুতি কালারের, এই অ্যাপ্রন পরে যাওয়াটা হচ্ছে সব থেকে বেটার। চুল খোলা থাকা যাবে না, মেয়ে মানুষ বিশেষ করে চুল খোলা না রাখা, চুল বেঁধে যাওয়াটাই উচিত, চুল খোলা না রাখা এমন। আচ্ছা, তারপরে চোখের ভিতরে কখনো আমরা লেন্স ইউজ করব না, মানে লেন্স ইউজ বলতে ওই যে যেটা আমরা লেন্স ইউজ করি না একেবারে এরকম ভাবে লাগায়, ওই লেন্সটা ইউজ করব না। আমরা সেফটি গগল ইউজ করব, যেটার জন্য এখানে দিছি এই যে সেফটি গগলস, এরকম ভাবে দিছি। মাস্ক চেষ্টা করব অ্যাটলিস্ট মিনিমাম আমাদের সার্জিক্যাল মাস্ক পরে যেতে, 95 বা পুরোটা কভার করে এরকম মাস্ক পরে যেতে পারলে তো খুবই ভালো। হাত কখনো খোলা রেখে আমরা কোনো কেমিক্যাল ধরবো না, অবশ্যই আমাদের গ্লাভস পরতে হবে সেই ক্ষেত্রে। এই হচ্ছে আমাদের একেবারে বেসিক হিসাব নিকাশ, এই কয়টা জিনিস মাস্ট, এই কয়টা জিনিস নিয়েই আমরা যাব। তাছাড়া হচ্ছে যে আমরা ভেতরে প্রবেশ করব না, এটা হচ্ছে আমাদের প্রবেশ বিধি। এরপরে নির্ভর করবে যে তুমি আসলে কোন জিনিস নিয়ে কাজ করতেছো। তুমি কোনো কেমিক্যাল নিয়ে কাজ করতেছো, সেটাকে হিট দিচ্ছ এমন টাইপের, তুমি কি কোনো বৈদ্যুতিক সেকশনে কাজ করতেছো, তুমি কি জারক পদার্থ নিয়ে কাজ করতেছো, তুমি কি তেজস্ক্রিয় পদার্থ নিয়ে কাজ করতেছো, মানে এগুলা সব ডিফারেন্টের জন্য আরও বেশ কিছু ডিফারেন্ট প্রিকশন আছে। ওকে, সো ওই প্রিকশনগুলো আমরা তারপরে আবার হচ্ছে যে শিখবো। এখন আমি তো ইন জেনারেল তোমাকে বুঝাইছি যে এই গেম যদি না মেনে চলো ভাই, তো তোমার জীবনের গেম চেঞ্জ হয়ে যাবে, এতটুকু মাথায় রেখো রীতিমতন। আমার এখনো মনে আছে ফার্স্ট ইয়ারে কার্জনের ভিতরে ওই যে কি বলে কেমিস্ট্রি ল্যাবের মধ্যে আমরা হচ্ছে ল্যাসাইন টেস্ট করতেছিলাম। ল্যাসাইন টেস্টের একটা পোর্শনের মধ্যে সোডিয়াম ধাতু, কেরোসিনে ডুবানো সোডিয়াম ধাতুকে ফুল দাহ্য করার পরে সেটাকে পানিতে দ্রবীভূত করানো হয়, এমন ফুল সেটাকে মানে ফ্লেমড করে ফেলার পরে। তো আমাদের তো নর্মালি একাধিকবার করতে গেলে একটু তাড়াহুড়া তো থাকেই। তো এক পাবলিক হচ্ছে যে জাস্ট সিম্পলি কি করছে, ফুল দাহ্য হয় নাই ওরটা, ওর নিচে বাড়ি দিছে, বাড়ি দেওয়ার পরে জাস্ট তুমি তো জানো যে সোডিয়াম বাতাসেই তো আগুন ধরা সহ হচ্ছে যে বিক্রিয়া করে বসবে, সেখানে পানির উপস্থিতিতে তো একেবারে বিস্ফোরণ সহ বিক্রিয়া করে দিছে ঢাপ। ওই মানে ডিপার্টমেন্ট এত দূরে, ডিপার্টমেন্ট হেড পর্যন্ত শুনতে পাইছে যে কিছু একটা হয়ে গেছে আমার, বুঝছো। পরে দৌড়ে এসে দেখে, পরে ওর সামনের দিকের কিছু অংশ চুল পুড়ে গেছিল, বুঝছো, মেয়ে মানুষ ছিল তো, যাই হোক অতি জ্ঞানী, এরকম করে ফেলছিল। তো তোমরা বি কেয়ারফুল, তোমরা অনেক সাবধান থাকো, ঠিক আছে। এই এখন আসো বিভিন্ন চিহ্ন এবং চিহ্ন সম্পর্কিত সতর্কতা। চিহ্নগুলোর মধ্যে আমি ইম্পর্টেন্ট চিহ্ন একেবারে ধরে ধরে দেখিয়ে দিই তোমাকে। ইম্পর্টেন্ট চিহ্নগুলোর মধ্যে প্রথমটা আসবে হচ্ছে এই যে এইটা যেটা আছে হ্যাঁ, দেখতে পাচ্ছ আশা করি, এটা হচ্ছে আমাদের দাহ্য পদার্থ, দাহ্য বলা হচ্ছে ফ্লেমেবল, দাহ্য পদার্থ। কালার কোডও কিন্তু থাকে, সেটা আরো পরবর্তীতে জানতে পারবা। আচ্ছা, এখানে এই জিনিসটা হচ্ছে যে লিটারেলি উল্টা পাল্টা করে কিছুটা দেওয়া। আমি তোমাকে এই যে এই কালার কোড যেটা আছে, হ্যাঁ, এই কালার কোডটা সুন্দর মতন হচ্ছে যে তেজস্ক্রিয়টা ঠিক আছে, বিস্ফোরক অংশ, জারক আর বিস্ফোরকটা উল্টা করে দিছে আসলে। তো এটা হচ্ছে যে এখানে সুন্দর মতন বাদ রাখো, প্যারা নাই। আমরা আসো যে হচ্ছে যে চিহ্ন সম্পর্কিত পড়াশোনা আমরা করব আসলে। চিহ্ন সম্পর্কিত পড়াশোনা আমাদের কি থাকবে, আমরা যেন চিহ্নটা বলতে পারি যে চিহ্নটা কি। হ্যাঁ, আমরা যেন কি বলতে পারি, মানে চিহ্ন জ্ঞান যেন থাকে আমাদের, চিহ্নটা কি, তারপরে হচ্ছে সেটার উদাহরণ, ওই ধরনের যৌগগুলো আসলে কি মানে আমাদের যা পড়া লাগবে। তুমি কিন্তু এই চিহ্নগুলো আসলে দেখতে পাও ল্যাবের ভিতরে, বিভিন্ন জায়গায় থাকবে, ফ্যাক্টরিতে থাকবে, হসপিটালে থাকবে, দেখবা হসপিটালে তো দেখবা হচ্ছে যে ওই লাল একটা সিলিন্ডারের ভিতরে কার্বন ডাইঅক্সাইড গ্যাস প্রায় ঝুলানো থাকে না, অগ্নি নিবারণের জন্য আসলে। আচ্ছা, তাহলে আমরা চিহ্ন জ্ঞানটা কমপ্লিট করব, তারপরে আমরা হচ্ছে যে উদাহরণ শিখব, এবং ওই চিহ্ন জ্ঞানের ভিতরেই থাকে, বাট তারপরে তোমাকে জেনে রাখতে হবে যে এটার ব্যবহারটা আসলে কেমনে। ব্যবহার, ঝুঁকি ও সতর্কতা, এই সম্পর্কিত সম্যক জিনিসপাতি আমাদেরকে কমপ্লিট করতে হবে। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার হয়েছো না? ওকে, এরপরে চলো তাহলে আমি এই অংশটা তোমাদেরকে একটু আগায় দিই, আর এই অংশটা আগে একটু পিছায় দিই। এই অংশের ভিতরে আমি তোমাদেরকে একটা কালার দিয়ে দিই, মানে যেন এইটা আর কি প্রয়োজনীয় না। এটা হচ্ছে আমাদের কি বলতো, চিহ্ন জ্ঞান। এটা হচ্ছে আমাদের, না কালারটা প্রচণ্ড চোখে ধরতেছে তাই না, তাহলে আমরা এখানে আসলে কি কালার দিতে পারি, সাদাই দিতে পারি। হ্যাঁ, সাদাটা চোখে ধরতেছে না। চিহ্ন জ্ঞান আমাদেরকে নিতে হবে, আমাদের এক্ষুনি আছে চিহ্ন জ্ঞান, আমরা এখানে ওই যে চিহ্ন জ্ঞানটাই নিব,
ঠিক আছে, চলো এই যে চিহ্ন জ্ঞান একটু নেওয়ার চেষ্টা করি। আসো দেখি, এই যে দেখো যে চিহ্নগুলো এখানে আছে এগুলো খুব খুব গুরুত্বপূর্ণ। এর ভিতরে এই যে দুইটা অগ্নিশিখা আছে, আমি চিহ্নগুলো দেখাচ্ছি বুঝাচ্ছি, ঝুঁকি ঝুঁকির মাত্রা সাবধানতা এখানে দেওয়া আছে, আমি উদাহরণ সহ দেখাবো। দেখো হচ্ছে ভাই এই যে এখানে একটা অগ্নিশিখা না, এরকম আরেকটা অগ্নিশিখা দেখো। গাধা দেয়ই নাই, কেমনটা লাগে বলো তো? এরকম আরেকটা অগ্নিশিখা দেয় না, কি আমি দেওয়াচ্ছি, সমস্যা কি? এরকম আরেকটা অগ্নিশিখা হচ্ছে, দেখো আমি তোমাকে ফুল ফিগার ড্র করে হচ্ছে যে দেখাচ্ছি, কোনো সমস্যা আছে? কোনো চিন্তা আছে? হোয়ার আই, যেখানে আমি আছি এখানে সেখানে কোনো চিন্তা আছে ভাইয়া? বলো তো, কোনো চিন্তা নাই। দেখো আমি তোমাকে ওই চিহ্নটাই ড্র করে দেখাই। চিহ্নটা হচ্ছে ভাই এইরকম, যে এই যে দেখো বৃত্ত, বুঝছো? একটা বৃত্ত, বৃত্তর উপরে অগ্নিশিখা, এই যে একটা বৃত্ত, বৃত্তর উপরে অগ্নিশিখা, বৃত্তের উপরে অগ্নিশিখা। বৃত্তের উপরে অগ্নিশিখা মানে কি বোঝায়? এটা আসলে এটা বোঝায় হচ্ছে জারক পদার্থ। এটা কি বোঝায়? জারক পদার্থ। জারক পদার্থ মানে এই পদার্থ ঝাঁকায়া ঝুঁকিয়া ব্যবহার করার ক্ষেত্রে খুবই খুবই সাবধান থাকতে হবে আমাদেরকে। এই পদার্থ ঝাঁকায়া ঝুঁকায়া ব্যবহার করার ক্ষেত্রে খুবই সাবধান থাকতে হবে আমাদেরকে। ওকে, ঝাঁকায়া ঝুঁকায়া ব্যবহার করার ক্ষেত্রে জারক পদার্থ। দেখো তো এবার তুমি কি বুঝতে পারবা যে এখানে কিছু ছিল না? আমি তো এমনি করে দিছি একেবারে পুরো। আচ্ছা, তো এটা হচ্ছে ওই জারক পদার্থ। জারক পদার্থ মানে কি বোঝাচ্ছে? ঝাঁকায়া ঝুঁকায়া ব্যবহার করার ক্ষেত্রে সাবধান থাকতে হবে। এটার উদাহরণগুলো দেখো, ক্লোরিন গ্যাস, তারপরে জৈব পারক্সাইড, পারক্সাইড যতগুলো আছে, পারক্সাইড আমাদের দ্রাব্য মানে দাহ্য পদার্থ হয় এগুলাও, মানে ঝাঁকুনিতে ব্যবহারে, ঝাঁকুনি, ঝাঁকুনি যুক্ত বা যে কারোর সাথে সাথে বিক্রিয়া করে বসে, সিম্পলি করে বসে এমন। আচ্ছা, আর এরকমই আরেকটাকে দেখলা না তুমি? এরকমই আরেকটা দেখলা না? এই যে এটা, এটা কি? আগুনের উপরে আগুন। এটা হচ্ছে দাহ্য পদার্থ, ফ্লেমেবল, দাহ্য পদার্থ। এটা কি? ফ্লেমেবল, ফ্লেমেবল। ওকে, দাহ্য পদার্থ। তো এটা যে দাহ্য পদার্থ, দাহ্য পদার্থের ভিতরে তোমাকে উদাহরণ হিসেবে শিখতে হবে যেগুলো হচ্ছে ধরো মানে অ্যালকোহল, ইথার, অ্যালকোহল, তারপরে হচ্ছে ইথার, এগুলা কিন্তু দাহ্য পদার্থ, খুবই দাহ্য পদার্থ যাকে বলে অ্যালকোহল, ইথার, এগুলো হচ্ছে তোমার দাহ্য পদার্থ। ওকে, এই জিনিসটা বোঝাই হচ্ছে বিষাক্ত, এই জিনিসটা বোঝাই হচ্ছে বিষাক্ত বা বিষক্রিয়া, বিষাক্ত, বিষাক্ত, এই জিনিসটা কিন্তু বিষাক্ত বুঝায়। তারপরে হচ্ছে যে বিপজ্জনক বুঝায়। তুমি দেখবা বৈদ্যুতিক শক যেখানে আছে ওখানেও এরকম একটা সাইন দেওয়া, এই যে স্কেলিটন বা বিপজ্জনক, জনক, জনক। এখানে বিষাক্তের জন্য তোমাকে তাহলে ব্যবহার করতে হবে কি? মিথানল, CH3 CH3OH, এই যে মিথানল, মিথানল। তারপরে হচ্ছে যে মানে ফর্মালডিহাইড, ফর্মালডিহাইড, ফর্মালডিহাইডটা হচ্ছে ভাই HCHO। তারপরে হচ্ছে বেনজিন, C6H6, এগুলা। ওকে, আচ্ছা, এটা দেখো, এটা বোঝাই হচ্ছে যে শ্বাসক্রিয়ায় আক্রান্ত করতে পারে এরকম। হ্যাঁ, শ্বাসক্রিয়ায় আক্রান্ত করবে এরকম, শ্বাসক্রিয়ায় আক্রান্ত করে, আক্রান্ত করে এমন। মানে এই ক্ষেত্রে আমরা অবশ্যই অবশ্যই মাস্ক ইউজ করব, এবং এটার ক্ষেত্রে যেমন HCl ভ্যাপ বা যে কোনো একটা তীব্র অ্যাসিড বা তীব্র ক্ষারের যেটা ভ্যাপ, ভ্যাপ মানেই কিন্তু তার বাষ্প। হ্যাঁ, ওর বাষ্প কিন্তু অবশ্যই অনেক অনেক ক্ষতিকর। তাহলে আমরা বলতে পারি যে তীব্র অ্যাসিড বা ক্ষারের ভ্যাপ এমন। এছাড়া হচ্ছে H2S গ্যাস, এগুলো সবগুলাই কিন্তু খুবই খুবই ক্ষতিকর, হাইড্রোজেন সালফাইড গ্যাস এমন। ওকে, এরপর এটা দেখো, এটা হচ্ছে পরিবেশের জন্য ক্ষতিকর এমন, পরিবেশের, পরিবেশের জন্য ক্ষতিকর, এ পরিবেশের জন্য ক্ষতিকর, ক্ষতিকর এমন। এগুলার উদাহরণটা তুমি কি নিবা? ওই যে সকল ভারী ধাতু, ভারী ধাতু, উদাহরণগুলো বললাম না আমরা? ক্যাডমিয়াম, ক্রোমিয়াম, তারপরে হচ্ছে লেড,
মার্কারি, এই যে ধাতুগুলো রয়েছে এগুলো পরিবেশের জন্য আমাদের অনেক ক্ষতিকর। এখানে দেখো ভাই, এটা বোঝায় হচ্ছে কোরোসিভ বা ক্ষয়কারী, কোরোসিভ বা হচ্ছে ক্ষয়কারী, মানে এটা ক্ষয় করবে। ধরো তোমার কাপড় চোপড়ে লাগলে কাপড় চোপড় ক্ষয় করবে, তোমার হাতে লাগলে, ত্বকে লাগলে ক্ষয় করবে। এটা হচ্ছে তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষার, তীব্র অ্যাসিড ও তীব্র ক্ষার, এরা হয় হচ্ছে যে মেইনলি এরকম। মনে করো নাও সালফিউরিক অ্যাসিড কনসেন্ট্রেটেড H2SO4, দেখবা একেবারে ভাপ, মানে ধোয়া উঠবে রীতিমতন খুললেই, এটা হচ্ছে কনসেন্ট্রেটেড, এমন দিলাম, এমন উদাহরণ। এই যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা সাইন, এই সাইনটার নাম আছে একটা, এটা সাইনের নাম বলা হয় ভাই ট্রিফয়েল, ট্রিফয়েল। এবং এটার ইতিহাস হচ্ছে, এটা আমেরিকাতে বা ইউএসএতে প্রথম 1946-এ চালু হয়েছিল, 1946-এ। এটা বোঝায় হচ্ছে তেজস্ক্রিয়, রেডিয়েশন বা তেজস্ক্রিয়তা, 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 তেজস্ক্রিয় যে বর্জ্যটা তৈরি হয় সেটাকে আসলে এখন পর্যন্ত মানে ডিকম্পোজ করা বা সেটাকে আসলে মানে কি করা হবে এটা রিলেটেড আসলে কোনো প্রকার এখন পর্যন্ত আসলে তেমন কিছু হয় নাই। মানে খুব পরিবেশের জন্য উপকারী কোনো প্রসেস এমন কিছু স্টাবলিশ করা যায় নাই। সো এখানে যে জিনিসটা হয় যে তেজস্ক্রিয়তাকে কি করা হয়, এটাকে একবারে সিল্ড ওয়েতে তেজস্ক্রিয় কন্টেইনার বা তেজস্ক্রিয় বর্জ্য, তেজস্ক্রিয় ওয়েস্ট হিসেবে এটাকে আলাদা একটা জায়গায় সংরক্ষণ করা হয়, যে অদূর ভবিষ্যতে হয়তো বা এমন কোনো প্রযুক্তি আসবে যখন এটা থেকে আমরা প্রফিট সহ মানে জিনিসপাতি বের করে নিয়ে আসতে পারবো। সো এটা আসলে কি, রেডিও অ্যাক্টিভ ওয়েস্ট, রেডিও অ্যাক্টিভ ওয়েস্ট, রেডিও অ্যাক্টিভ ওয়েস্ট। ক্লিয়ার? আশা করি ধরতে পারা গেছে। ওকে, এরপরে হচ্ছে এটা যেটা, সেটা হচ্ছে বিস্ফোরক পদার্থ, বিস্ফোরক পদার্থ। এটার উদাহরণ থেকে হিউজ পরিমাণে কোয়েশ্চেন থাকে। এটা হচ্ছে বিস্ফোরক পদার্থ। এই বিস্ফোরক পদার্থটা হচ্ছে ভাইয়া টিএনটি, ট্রাইনাইট্রোটোলুইন। এটার প্রস্তুতি তুমি পাবা হচ্ছে তোমার 11-12-এ জৈব রসায়নে, ট্রাইনাইট্রোটোলুইন। এগুলো থেকে কিন্তু কোয়েশ্চেনারিজ হয়, তাই বি কেয়ারফুল। তারপর হচ্ছে নাইট্রোগ্লিসারিন, নাইট্রোগ্লিসারিন, এগুলো কিন্তু অনেক বিস্ফোরক একটা পদার্থ, নাইট্রোগ্লিসারিন, এই জিনিসপাতিগুলো। ঠিক আছে, এই হচ্ছে উদাহরণ। আর দুইটা জিনিস খালি আমি একটু পড়ায় রাখি, সেটা হচ্ছে এটা এরকম কখনো দেখতে পাবা, এই দুইটা সাইনকে জাস্ট মাথায় রাখবা, দুইটা সাইন, দুইটা সাইনকে একটু মাথায় রেখো। এই দুইটা সাইনের ভিতরে এই যে এটাকে আমরা দিয়ে দিই, কালার করে দিই, হ্যাঁ, এটা হচ্ছে একটা এমন হবে এক্স আই, আর আরেকটা হচ্ছে ভাইয়া এক্স এন, একটা এক্স আই আর একটা হচ্ছে ভাইয়া এক্স এন, এমন। সো এক্স আই মানে হচ্ছে মানে ইরিট্যান্ট, অর্থাৎ এটা হচ্ছে উত্তেজক পদার্থ। এটা কি বোঝায়? এটা বোঝায় হচ্ছে ভাইয়া উত্তেজক পদার্থ, উত্তেজক পদার্থ। আর এটা বোঝায় হচ্ছে এক্স এন দিয়ে বোঝায় হচ্ছে ভাই হার্মফুল। মাঝে মধ্যে এই এক্স এরটা চলে আসে, এটা গুরুত্বপূর্ণ, সেজন্য আমি তোমাদেরকে দেখাই দিলাম। এই দুইটা একটু মাথায় রেখো, দুইটা সাইন এক্স আই আর এক্স এন। এক্স এর দুইটা হয়, একটা ইরিটেটিং পদার্থ বা উত্তেজক, আর একটা হচ্ছে কি হার্মফুল, এমন। চলো এবার কিছু উদাহরণ এবং কোশ্চেন সলভ করিয়ে দেন। কোনটি উত্তেজক পদার্থ? এই প্রথমেই দিয়ে দিছে, দেখছো উত্তেজক পদার্থ কোনটা। সো উত্তেজক পদার্থ হচ্ছে নাইট্রাস অক্সাইড। এখানে তাহলে উদাহরণ হিসেবে তুমি হচ্ছে যে লিখে রাখো, এই যে দেখো নাইট্রাস অক্সাইড দিছে না, নাইট্রাস অক্সাইড উত্তেজক পদার্থ, NO, নাইট্রাস অক্সাইড NO। ওকে, তো এটা হচ্ছে রাইট আনসারটা কি হবে উত্তেজক পদার্থের ভিতরে নাইট্রাস অক্সাইড। দেখছো, এটা কিন্তু চট্টগ্রাম বোর্ড 24 আসা একটা কোয়েশ্চেন। ওকে, নিচের কোনটি বিস্ফোরক পদার্থ? নাইট্রোগ্লিসারিন এবং টিএনটির কথা বললাম, তাহলে নাইট্রোগ্লিসারিন অবশ্যই এখানকার উত্তর। দিনাজপুর বোর্ড 24 বুঝো কিন্তু, এমনি এমনি এগুলার উদাহরণ সহ তোমাদেরকে জিনিস পেয়ে দেখানো হচ্ছে এমন কিন্তু না, অবশ্যই কারণ আছে সেটা। আচ্ছা, এরপরে এই সাংকেতিক চিহ্নটা দ্বারা কি বোঝায়? বিস্ফোরক না, বিস্ফোরক করলামই তো মাত্র। ওকে, এরপরে নিচের কোনটি দাহ্য পদার্থ? ইথার, ইথার, অ্যালকোহল, এগুলোকে বললাম। নাইট্রাস অক্সাইড কি? নাইট্রাস বেনজিন হচ্ছে আমাদের জন্য হার্মফুল বা বিষাক্ত। তারপরে নাইট্রাস অক্সাইড হচ্ছে এই যে মাত্রই পড়লাম উত্তেজক, আর ইউরেনিয়াম তো হচ্ছে তেজস্ক্রিয়, আর ইথার তাহলে কি? দাহ্য। ইথার, অ্যালকোহল। ওকে, নেক্সট, বিস্ফোরক পদার্থ নিচের কোনটি?
বিস্ফোরক পদার্থ মাত্রই করাইলাম, টিএনটি এবং টিএনটি আর নাইট্রোগ্লিসারিন। তাহলে রাইট আনসারটা কি? এই কোনটি পরিবেশের জন্য ক্ষতিকর? টিন, তামা, দস্তা, লেড। অবশ্যই লেড, ভারী ধাতু লেড। কোনটি বিস্ফোরক পদার্থ? আবার দেখো এগুলো কিন্তু রিপিটেড কোশ্চেন রে ভাই, এমনি এমনি তো দেওয়া এমন তো না। তাহলে জিনিসগুলো কি বলো তো? জৈব পারক্সাইড, সিএফসি, ড্রাই আইস। কোন জিনিসটা আসলে? এই যে বিস্ফোরক, বিস্ফোরকের ভিতরে দেখো জৈব পারক্সাইড, সিএফসি, ড্রাই আইস, অ্যারোসল। কোন জিনিসটা হবে বলো তো? অবশ্যই জৈব পারক্সাইড, ওটাই আমাদের দাহ্য। কিন্তু এখানে আর কোনো রিলেভেন্ট উত্তর ওটা ছাড়া নাই। সো জৈব পারক্সাইড দাহ্য, কিছু জিনিস থাকে না যেটাতে একাধিক ক্রাইটেরিয়া থাকে, এটা দাহ্য, বিস্ফোরকও, বিস্ফোরণও করে। ওকে, এই চিহ্নটা কি? 1946 সালে, 1946 সালের চিহ্নটা কি চিহ্ন বলো তো? এটা হচ্ছে তেজস্ক্রিয়, তেজস্ক্রিয় ট্রিফয়েল। ডান। সো এই শেষ প্রায়। চলো আমাদের কিছু কোয়েশ্চেনারিজ আছে, এগুলো যদি হচ্ছে যে জাস্ট খালি তোমাকে আলোচনা করাই দিই তাহলে তুমি বুঝতে পারবা। দেখো এই কোয়েশ্চেনগুলো আসা কি? ব্রোঞ্জ কি? পারবো না। ট্রিফয়েল সাইন কাকে বলে? তেজস্ক্রিয় রশ্মির। গবেষণা কি? রসায়ন কি? এই জিনিসগুলো সব থাকবে তোমার হচ্ছে অ্যাজ এ এইচডাব্লিউ হিসাবে, হোমওয়ার্ক হিসেবে। করতে পারা যাবে না? করতে পারা যাবে না? অবশ্যই করতে পারা যাবে, পারা উচিত। ওকে, নেক্সট দেখো, চাষাবাদ কিংবা খাদ্যের জন্য আমরা রসায়নের উপর নির্ভর করি, ব্যাখ্যা করো। এগুলাই কিন্তু তোমার খ অথবা এসকিউ যে কোয়েশ্চেনগুলা, সেই কোয়েশ্চেনের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। উদ্ভিদের খাদ্য উপাদানের রসায়নের সাথে সম্পর্কিত, ব্যাখ্যা করো। অ্যারোসল বোতলে কোন সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়? অ্যারোসল বোতলে কোনটা সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হবে? একটা হচ্ছে ফ্লেমেবল, মানে দাহ্য, এই দিয়ে রাখছে, দাহ্য, দাহ্য পদার্থ, ঠিক আছে? এই যে দাহ্য, এটাই মেইনলি ব্যবহার করা হবে, বুঝছো? এটা কিন্তু লেখা থাকে দেখো, যে হিট এবং তাপ থেকে দূরে রাখার জন্য। এবং অ্যারোসল বোতল দিয়ে ওই যে আমরা যে দেখি না, ফু করে হচ্ছে আগুনের, যদি এরকম ভাবে অ্যারোসল দিয়ে দিলেও কিন্তু আগুন ধরে যাবে, ওটা করো না। সায়েন্স অফ স্টুপিডে না হলে দেখা যাবে তোমাকে দেখতে পাওয়া যাচ্ছে এমন। আমাদের লাস্ট যে অংশটা সেটা হচ্ছে একটা দেখো, এই যে বরিশাল বোর্ড 22-এ আসা একটা কোয়েশ্চেন, এটা হচ্ছে একটা সিকিউ ডিরেক্ট চলে আসছিল। ল্যাবরেটরিতে এ এবং বি এর ব্যবহার আবশ্যক কেন? এ কি অ্যাপ্রন, বি কি গগলস? মাস্ট, জরুরি। বর্তমান প্রেক্ষাপটে সি এর ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। সি এর ব্যবহার বর্তমান প্রেক্ষাপটে কেন গুরুত্বপূর্ণ বলো তো? করোনা, করোনা ভাইরাসের জন্য রে ভাই, বুঝছো? সেটার জন্য। সো এই যে এই টাইপের যে কোয়েশ্চেনারিজগুলা, সেটাও কিন্তু চলে আসে এখান থেকে। এবং পুরো চ্যাপ্টারটা রিক্যাপ করার পরে আমি আশা করবো অন্তত যে ইয়েস তুমি এই কোয়েশ্চেনগুলোর এখন উত্তর কমপ্লিট করতে পারবা। এখন তুমি যে কাজটা করতে পারো সেটা হচ্ছে, আমার এখানে দাগানো বই দেওয়া আছে সেটা, অথবা তোমার কাছে যে বোর্ড বই আছে সেটা, জাস্ট একটা রিডিং দাও, এই ক্লাসটা কমপ্লিট করে নোট শেষ। এখান থেকে ইনশাল্লাহ একটা সিঙ্গেল কোয়েশ্চেন তোমার বাইরে যাবে না। সো আশা করি বুঝতে পারছো সবাই। সবাইকেই অনেক অনেক থ্যাংক ইউ শেষ অবধি কমপ্লিট করার জন্য। থ্যাংকস ফ্রম আশিক ভাই, থ্যাংক ইউ, থ্যাংকস এ লট, থ্যাংকস, থ্যাংকস ইউ তো আর হয় না, থ্যাংক ইউ অল, মানে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এই ক্লাসটা যেটা কমপ্লিট করতে হবে, তোমাকে কিভাবে কমপ্লিট করতে হবে, এটা নোটটা করবা। নোট করার পরে সেই নোটটাকে রিভিশন, এবং যেহেতু তুমি একাডেমিক পড়তেছো, তাহলে একটা তোমার মূল বই রিডিং, এটা জরুরি, মূল বই রিডিং। তারপরে নিজে হচ্ছে প্র্যাকটিস মিনস সিকিউ, এমসিকিউ, এসকিউ সলভিং, নিজে সলভিং করার চেষ্টা করা। তারপরে এসে সুন্দর মতন এই আমার প্রোগ্রামের সাথে এক্সাম যুক্ত করে দেওয়া আছে, স্ট্যান্ডার্ড এক্সাম, সেই স্ট্যান্ডার্ড এক্সামে অ্যাপেয়ার হও, শেষ। এই হচ্ছে তোমার সার্কেল। এই জিনিসটা যে একাডেমিক থেকে করতে পারবে, ওর এখন থেকে শুরু করে এইচএসসি বোর্ডের পর থেকে মনে করানো হচ্ছে তার এখন থেকে শুরু করে এইচএসসি বোর্ডের পরে তার কলেজ অ্যাডমিশন, ইভেন তার কলেজ লাইফ, সব জায়গাতেই সে অনেক অনেক বেশি আগায় থাকবে। এটাই খুব চরম সত্য কথা একটা। সো সবাই অনেক অনেক ভালো থাকো, দেখা হবে পরবর্তী কোনো একটা ক্লাসে, পরবর্তী কোনো একটা লেকচারে। আশা করি জিনিসটা তোমরা খুব ভালো মতন বুঝতে পারছো। সো আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো মতো পড়াশোনা করতে থাকো, কেবল শুরু, লং ওয়ে টু গো অ্যাকচুয়ালি। 11টা চ্যাপ্টার 12টা চ্যাপ্টার কমপ্লিট করতে হবে। সো যাক, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।